আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কালকে পরীক্ষাটা, তো আজকে তোমাদের মার্কেটিং এর শেষ ক্লাস। এসএসসি 25 যারা মার্কেটিং আছো তাদের সাথে আজকে শেষ দেখা। যাদের ফিনান্স নাই শুধু মার্কেটিং আছে তাদের সাথে আজকে শেষ দেখা। ঠিক আছে, বিদায় ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস এবং মোস্ট কমন 100 কোশ্চেন, মোস্ট কমন 100 এমসিকিউ এখানে বাছাই করা হয়েছে আপনাদের জন্য, যেগুলা বোর্ডে আসছে এমন মোস্ট কমন 100 এমসিকিউ বাছাই করা হয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে প্রতিটা বোর্ডে কমন পড়ে। আর হচ্ছে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু সবার জায়গা থেকে শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। মোস্ট কমন এমসিকিউ গুলো করাবো আমরা আজকে। সবাই একটু সবার জায়গা থেকে দ্রুত শেয়ার করে দিয়ে আমরা ক্লাস শুরু করতেছি। 2 মিনিট সময় নিব, তারপর শুরু করবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 100 এমসিকিউ উপর ক্লাসটা হবে আজকে। ঠিক আছে, আপনারা একটু আপনাদের জায়গা থেকে শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন। সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। আচ্ছা, দেখতেছি একটু আমি। এখন ঠিক আছে কিনা সাউন্ড একটু বলেন সবাই। সাউন্ডটা এখন ঠিক আছে কিনা একটু বলেন সবাই দ্রুত। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু বলেন। সাউন্ড ঠিক আছে কিনা এখন একটু বলেন সবাই। হ্যাঁ, সাউন্ডটা এখন ঠিক কিনা একটু বলেন। সাউন্ডটা এখন ঠিক আছে কিনা একটু বলেন। একটু 2 মিনিট সময় নিচ্ছি আমরা সবকিছু ঠিকঠাক করার জন্য। 2 মিনিট, ঠিক আছে, সময় নিচ্ছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে সবাই একটু। প্রথমটা আমাদের সমস্যার সমাধান। সেকেন্ড কথা হচ্ছে সবাই একটু শেয়ার করে দেন, নিজের জায়গা থেকে শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। নাকি শেয়ার করতে কষ্ট লাগে বলুন তো? আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, একটু সবাই একটু শেয়ার করে দেন ভাই, সবাই শেয়ার করে দেন। 210-20 জনের মতো আছেন, ঠিক আছে? 220টা শেয়ার হয় 500 প্লাস হবে স্টুডেন্ট। ঠিক আছে, চাচ্ছি আজকে আপনাদের মার্কেটিং শেষ ক্লাসটা 500 প্লাস নিয়ে শুরু করার জন্য, বা 500 প্লাস ক্লাস করার জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট গুলো। সবাই একটু সবাইকে মেনশন করে দেন, শেয়ার করে দেন, ক্লাসটা আমরা শুরু করতেছি। ঠিক আছে, সবাইকে মেনশন করে দেন, সবাইকে শেয়ার করে দেন, নিজের ওয়াল থেকে শেয়ার করে দেন, গ্রুপগুলোতে শেয়ার করে দেন। জি সারিয়া বাতি যাওয়া আছে আমার এখানে। হ্যাঁ, ক্লাস তো সাউন্ড ঠিক আছে তো? আরো কি বাড়াবো ভাই সাউন্ডটা? আচ্ছা, সব ঠিকঠাক আছে। কালকে ভাই প্রথম পত্র, দ্বিতীয় পত্র ক্লাসিক্যাল মানে কালকে নিব, আজকে নিব নাকি কালকে নিব বলেন তো? কালকে কি পরীক্ষা? কালকে আমাদের প্রথম পত্র পরীক্ষা না, দ্বিতীয় পত্র ক্লাসকে আজকে নিব। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করেন ভাই। ওকে, সাউন্ড ঠিক আছে। যাদের সমস্যা ভাই আপনি আপনার সাউন্ডটা বেড়াই নেন, অথবা ইয়ারফোনটা ঠিক করেন, না ঠিক মতো শুনেন। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে, সবাই একটু শেয়ার করে দেন ভাই। একটা মিনিট সময় নিচ্ছি, 19/20 ক্লাস শুরু করবো। 20 ক্লাস শুরু করবো। ঠিক আছে, 20 ক্লাস শুরু করব। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দেখেন, মোস্ট 100 ইম্পর্টেন্ট এমসিকিউ 5টা অধ্যায় আছে আপনাদের, 5টা অধ্যায় আছে। বিগত এই কয়েকদিনের মধ্যে আপনাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ক্লাস নেওয়া হয়েছে, এবং প্রথম পত্র সম্পূর্ণ ক্লাস নেওয়া শেষ হয়েছে। আমি এবং সম্রাট স্যার মিলে আপনাদের জিনিসগুলো বারবার ওভারভিউ করা হয়েছে বারবার। আজকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। এখান থেকে আপনাদের কম পড়বে ইনশাল্লাহ, এখান থেকে আপনাদের কম পড়বে। ঠিক আছে, যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় পথে ক্লাস নিব, প্রথম পথে কথা বলতেছি। ওকে, আসেন শুরু করলাম আমরা।
ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি যদি এখানে আপনাদের জন্য ওয়েট করি তাহলে হচ্ছে কি 100 এমসিকিউ শেষ করা যাবে না। এই জন্য আমি আগেই বলতেছি আমি ক্লাসটা দ্রুত নিব। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেখানে যেখানে বোঝানোর কিছু সেখানে আমি বুঝাবো, অন্যগুলো আমি দ্রুত স্কিপ করবো, ঠিক আছে? যেন আপনাদের তিথি কুমার 30টা কি কোশ্চেন আমি করছি, কমন চলে আসবে, এখান থেকে আসবে ইনশাল্লাহ। এখান থেকে বেশি সর্বোচ্চ কমন আসবে, এখান থেকে সর্বোচ্চ কমন আসবে, ঠিক আছে? এখান থেকে সর্বোচ্চ কমন আসবে। ওকে, আসেন শুরু করলাম। প্রথম দেখেন সহজ কোশ্চেন, প্রথম অধ্যায়ে শুরু করলাম, ঠিক আছে? উৎপাদন অর্থ কি? প্রথম কোশ্চেন হচ্ছে উৎপাদন অর্থ কি। 1 নম্বর কোশ্চেন যেটা বলা আছে উৎপাদন অর্থ কি, আমরা জানি উৎপাদন মানে কি, উপযোগ সৃষ্টি করা। কি করা? উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উপযোগ কাকে বলে? কোন দ্রব্য বা পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা উপযোগ। যেমন পানি দিয়ে আমরা তৃষ্ণা নিবারণ করি, ঠিক আছে? ভাতের মাধ্যমে আমরা ক্ষুধা নিবারণ করি। তাহলে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বলা উপযোগ। আর উৎপাদন মানেই হচ্ছে, উৎপাদন অর্থই হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন অর্থ হচ্ছে কি? উপযোগ সৃষ্টি করা। উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি করা, প্রয়োগ করা না, কাজ করা না, চালনা করা না। এরপর আসেন, দ্রব্য ও সেবা সৃষ্টি করা কি বলা হয়? দ্রব্য মানে পণ্য বোঝানো হয়। দ্রব্য যে কথা, পণ্য কিন্তু এক কথায় বোঝানো হয়। দ্রব্য ও সেবা সৃষ্টি করা কি বলা হয়? দ্রব্য ও সেবা সৃষ্টি, কোন কিছু সৃষ্টি আমরা কি বলি? উৎপাদন। কি বলা হয়? উৎপাদন বলা হয়। উৎপাদন বলা হয়। উপযোগ না উপকরণ না, অনেকে এটা উপযোগ দিবেন। উপযোগ মানে হচ্ছে, আমি আগেই বলছি, অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে হচ্ছে কি আমাদের অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে হচ্ছে কি আমাদের অভাব পূরণের ক্ষমতা। ক্লিয়ার এটা? আসেন এরপরে 3 নাম্বার, কোন পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে, অভাব পূরণ যে কথা, অভাব মোচন এক কথা, অভাব দূর করা এক কথা, দূর করা এক কথা। এ যাই বলুক, এটা মানে হচ্ছে কি, আমরা একটু আগে বললাম, এটা মানে হচ্ছে উৎপাদন, এটা মানে হচ্ছে কি উপযোগ, এটা মানে হচ্ছে কি উপযোগ। অভাব পূরণ ক্ষমতাকে বলা উপযোগ বলা হয়, ঠিক আছে? উৎপাদন মানে হচ্ছে পণ্য তৈরি করা, একটু আগে ছিল আমাদের। চাহিদা মানে হচ্ছে কি, অভাব যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করে তাকে চাহিদা বলে। অভাব যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। ক্রয় ক্ষমতা শর্ত কয়টা? 3টা শর্ত। ক্রয় ক্ষমতা শর্ত কয়টা? 3টা। পণ্য ক্রয়ের ইচ্ছা, আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। ক্লিয়ার? আর প্রয়োজন মানে হচ্ছে কি? প্রয়োজন মানে হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার অনুভূতি। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার অনুভূতিকে প্রয়োজন বলে। সবগুলো ব্যাখ্যা দেওয়া শেষ। তাহলে আমাদের এখানে এই 3টা হবে না, কোনটা হবে? উপযোগ হবে। কোনটা হবে? আমাদের উপযোগ হবে। ক্লিয়ার সবাই? কোনটা হবে? আমাদের উপযোগ হবে, ঠিক আছে? এরপর আসেন 4 নাম্বার, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। দেখেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? দেখেন একটু, উপযোগ যদি কখনো এমসিকিউতে আসে কয় প্রকার? 5 প্রকার লিখবেন। কয় প্রকার লিখবেন? উপযোগ যদি কয় প্রকার বলে 5 প্রকার লিখবেন। কিছু কিছু বলে 6 প্রকার 7 প্রকার আছে, কিন্তু এমসিকিউর জন্য 5 প্রকারে পারফেক্ট। এখন উপযোগ কোন ধরনের বলছে এখানে? আচ্ছা, এখন ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় মানে কি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা, মালিকানা সত্য কি হয়? পরিবর্তন হয়। মালিকানা পরিবর্তনকে আমরা কি বলি? মালিকানা পরিবর্তনকে আমরা সত্যগত বলি। কি বলা হয়? সত্যগত বলা হয়। কি বলা হয়? সত্যগত বলা হয়। এটা আমরা আমাদের ক্লাসে দেখাইছিলাম। সময়গত কিসের মাধ্যমে হয়? সময়গত হয় পরিবহনের মাধ্যমে। রূপগত হয় কিসে? উৎপাদন বা শিল্পের মাধ্যমে। সেবাগত সুবিধার মাধ্যমে হয়। তাহলে আমাদের ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন গত হয়? সত্যগত। কোন ধরনের হয়? সত্যগত বা মালিকানাগত। সত্যগত বা কি গত? মালিকানাগত। ক্লিয়ার সবাই এটা? এরপর আসেন মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের গুদামজাতকরণের ফলে। দেখেন গুদামজাতকরণ যে কথা, সংরক্ষণ, এগুলো মনে রাখেন। সংরক্ষণ, সংরক্ষণ এক কথা। তারপর হচ্ছে আপনার হিমায়িতকরণ, হিমায়িতকরণ, এগুলো এক কথা, ঠিক আছে? তাহলে ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? কিসের ফলে? আমাদের গুদামজাতকরণের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণ কি হয়? পণ্যকে সংরক্ষণ করি বা হিমায়িত করে বা সংরক্ষণ জমা রাখা হয়। কি করা হয়? এক সময়ের পণ্য আমরা অন্য সময় ব্যবহার করি। এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহারকে আমরা কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের সময়গত উপযোগ। কোন উপযোগ? সময়গত উপযোগ। কোন উপযোগ? সময়গত উপযোগ। এটা হচ্ছে কি স্থানগত বলছিলাম আমরা, পরিবহন। স্থানগত কিসের মাধ্যমে হয়? পরিবহনের মাধ্যমে হয়। রূপগত হয় কিসের মাধ্যমে? শিল্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিল্পের মাধ্যমে হয়।
সত্য কথা একটু আগে বললাম আমরা কিসের মাধ্যমে হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় এটা, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় এটা, ক্রয় বিক্রয়ের মাধ্যমে হয়। 6 নম্বর আসেন, কাঠ কেটে আসবাবপত্র তৈরি কোন উপযোগ সৃষ্টি হয়। দেখেন আমরা বলছিলাম কোন কিছুর যখন আকার আকৃতির পরিবর্তন হয়, আকার আকৃতি পরিবর্তন, আকার আকৃতি মানে কি, আকার আকৃতি মানে হচ্ছে আমাদের রূপ। তাহলে আকার আকৃতি পরিবর্তন আমরা কি বলি, রূপগত উপযোগ বলা হয়। তাহলে কোনটা হবে এখানে আমাদের, রূপগত উপযোগ। কোনটা হবে আমাদের, এটা রূপগত উপযোগ হবে। কোনটা হবে, রূপগত উপযোগ হবে। এরপর আসেন উকিলের পরামর্শ। উকিলের পরামর্শ, উকিলের পরামর্শ, ডাক্তারের সেবা, শিক্ষকের শিক্ষকতা, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সেবা। এগুলো হচ্ছে কি আমাদের সেবা, এগুলো হচ্ছে কি আমাদের সেবা। সেবা প্রদান করলে কি হয়, সেবাগত উপযোগ। সেবা প্রদান করলে কি হয় আমাদের, সেবা প্রদান করলে আমাদের সেবাগত উপযোগ হয়। কোন ধরনের উপযোগ হয়, সেবাগত উপযোগ হয়। সবাই কি বুঝতে পারছেন, সেবা প্রদান করলে সেবাগত উপযোগ হয়। এরপর আসেন 8 নম্বরটা, মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন জীবনে সকল অর্থনৈতিক কার্যক্রম বলছে কিসের উপর নির্ভরশীল, কোনটির উপর নির্ভরশীল বলুন তো। মানুষের অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল। দেখেন এইখানে অনেকেই আপনাদের কি ভোগ আছে, একটা উৎপাদন আছে, সম্পদ আছে, দায় আছে। দেখেন অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয় উৎপাদন দিয়ে। উৎপাদন না হইলে ভোগ হইতো না ভাই। উৎপাদন করতে না পারলে, উৎপাদন না হইলে ভোগ করতে পারবে, ভোগ তো উৎপাদন পরে উৎপাদিত পণ্যকেই ভোগ করা হয়। তাহলে আমাদের কোনটা, এই কনফিউশন হবে না, কোনটা হবে আমাদের, কোনটা হবে, উৎপাদন। দৈনন্দিন কার্যক্রমের বা জীবনের সকল কাজ কিসের উপর ভিত্তি করা হয়, আমাদের উৎপাদনের উপরে। কিসের উপর হয়, খ নম্বরটা উৎপাদনের উপরে। ক্লিয়ার সবাই না, ক্লিয়ার না, এগুলো মোস্ট কমন, মোস্ট কমন। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন, ক্লাস সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে, মোস্ট কমন। আসেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ 500 প্লাস হয়ে গেছে, ঠিক আছে, 500 প্লাস হয়ে গেছে, ইনশাল্লাহ আরো বেশি হবে। ক্লাসে মনোযোগী হন, ক্লাসটা আমরা দ্রুত নিচ্ছি, ঠিক আছে, সময় কিন্তু 1 মিনিটও অপচয় হবে না, প্রতিটা জিনিসে ব্যাখ্যা হবে, প্রতিটা জিনিসে ব্যাখ্যা হবে, ঠিক আছে। আসেন এরপরে 9 নম্বর, উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে বলছে কোনটি বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা করছে আমাদের কি, উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়। কোনো কিছু উৎপাদন বৃদ্ধি পায়, এই কোশ্চেনটা একটু কনফিউশন। অনেক জায়গায় আমাদের অ্যান্সার আছে কর্মসংস্থান, অনেক জায়গায় আছে ভোগ ব্যয়। অনেক জায়গায় অ্যান্সার আছে কি কর্মসংস্থান, অনেক জায়গায় আছে কি ভোগ ব্যয়। তবে এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে যখন উৎপাদন বৃদ্ধি পাবে, যখন উৎপাদিত পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে, তখন কি হবে আমাদের ভোগ ব্যয় কি হবে, ভোগ ব্যয়টা বাড়বে। উৎপাদন বাড়লে ভোগ ব্যয় বাড়বে, ঠিক আছে, উৎপাদন বাড়লে ভোগ ব্যয়টা বাড়বে। ক্লিয়ার এটা সবাই, উৎপাদন বাড়লে ভোগ ব্যয় বাড়বে। এরপর আসেন 10 নম্বর, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে। উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, খেয়াল করেন একটু, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে। পরেরটা অ্যান্সার করেন দ্রুত। এরপর আসেন একটু, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে। 10 নম্বরটা, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি করে, উৎপাদন যখন বৃদ্ধি পাবে ভোক্তা উৎপাদিত পণ্য বেশি করে ব্যবহার করবে। ভোক্তা উৎপাদিত পণ্য বেশি করে ব্যবহার মানে কি, নতুন নতুন পণ্য ব্যবহার করবে, তার মানে কি হবে, ভোক্তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। ভোক্তার কি হবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এই কোশ্চেনগুলোতে আপনাদের সমস্যা, প্রথম দিকে এগুলো পারেন সহজে, কিন্তু এগুলোতে কনফিউশন, একটু বোঝা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের 10 নম্বর অ্যান্সার হচ্ছে কি, জীবনযাত্রার মান বৃদ্ধি। 10 নম্বর অ্যান্সার হচ্ছে কি আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। কি করা আমাদের, জীবনযাত্রার মান বৃদ্ধি করা। তাহলে উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব পড়ে, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে জীবনযাত্রার মান বৃদ্ধি করা। দেখেন আমি বলি একটু, এইসব কোশ্চেনগুলোতে আপনাদের মনে হবে আচ্ছা এটাও তো হয়, এটাও তো হয়, এটাও তো হয়, এত কিছু মনে রাখা দরকার নাই। শেষ মোমেন্টে, এখন শেষ মোমেন্টে অ্যান্সার গুলো খেয়াল রাখবেন, কোনটা জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। কেমনে জীবনযাত্রার মান বৃদ্ধি পাই, উৎপাদন বাড়লে। এই যে আর আজকে থেকে 10 বছর আগে বা 20 বছর আগে আমরা জীবনযাত্রার মান উন্নত ছিল না কেন, তখন ওই পরিমাণ পণ্য উৎপাদন হয়নি। এখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন পণ্য উৎপাদিত হচ্ছে, আমরা সেগুলো ব্যবহার করতেছি। এই জন্য কি হচ্ছে, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। এরপর আসেন 11 নম্বর, উৎপাদনের খাত কয়টি।
উৎপাদনের খাত আমরা জানি কয়টা, একটা হচ্ছে আমাদের কৃষি খাত, 2 হচ্ছে আমাদের শিল্প খাত, 3 হচ্ছে আমাদের সেবা খাত। কয়টা খাত? খাত 3টা। কৃষি হচ্ছে কি আমাদের আদিম 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 বা প্রাচীন খাত, আদিম বা প্রাচীন খাত। কৃষি খাতে শ্রম বেশি প্রয়োজন, ঠিক আছে, শ্রমিক বেশি, সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে কৃষি খাতে। আর জিডিপিতে দেখেন, জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সেবা খাতের। জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সেবা খাতের, ঠিক আছে। জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সেবা খাতের অবদান বেশি। তাহলে উৎপাদনের খাত কয়টি? 3টা। 3টার ব্যাখ্যা বলে দিচ্ছি, কৃষি, শিল্প, সেবা। কৃষি হচ্ছে আদিম ও প্রাচীন খাত, এখানে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। দেশের মোট জনসংখ্যার বেশিরভাগ জনসংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কিন্তু জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, ঠিক আছে, মোট জাতীয় আয়ের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত, প্রায় 51%-এর মতো। প্রতি বছর একটু চেঞ্জ হয়, ঠিক আছে, এরকম অবদান রাখে। আচ্ছা, এরপরেরটা আসেন 12 নম্বর, কর অবকাশ কোন ধরনের শিল্পের জন্য জরুরি? কর অবকাশ মানে কর মাফ করা, কর ছাড় দেওয়া, সবসময় কর নেওয়া হয় না। কর অবকাশ কোন শিল্পের ক্ষেত্রে জরুরি? দেখেন, কর অবকাশ মানে হচ্ছে ট্যাক্স এখানে কি রিডিউস করা হয়, ঠিক আছে, ট্যাক্স রিডিউস, কর রেয়াত বলে, এটা কি বলা হয়? কর রেয়াত। অবকাশ যে কথা, রেয়াত এক কথা, কিন্তু রেয়াত মানে অনেক খাতে সরকার কি করা হয়? কর ধার্য করে না, ছাড় দেওয়া হয়, মকুব করে, আপাতত বন্ধ। কোন খাতে? দেখেন, পুরাতন শিল্প খাত, এটা হবে না। মাঝারি বৃহৎ হবে না। কোনটা? নতুন শিল্প খাতকে কর ছাড় দেওয়া হয় সরকার। কেন? কারণ কর দিলে তার খরচ বাড়বে, সে লাভ করতে পারবে না। যেহেতু নতুন শিল্পটা যেন সামনের দিকে অগ্রসর হয়, এই জন্য কি করে সরকার? ওই নতুন শিল্প খাতগুলোতে ওই সময় পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত করটা মকুব করে। কর কি করে? মকুব করে। কর কি করে? মকুব করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলা হয়? এক কথায় বলছিলাম, গত ক্লাসে আমরা বলছিলাম, উৎপাদন ও উপকরণ অনুপাতকে, এটাকে বলা হয় উৎপাদনশীলতা। কি বলা হয়? উৎপাদনশীলতা। যে পারেন তার প্রিপারেশন ভালো, মনে রাখবেন, যে পারেন প্রিপারেশন গুলো ভালো। আশাবাদগুলো বোঝা লাগবে। আমরা বলছিলাম এই যে আউটপুট আর ইনপুট, ঠিক আছে, এই দুটাকে আমরা কি বলি? উৎপাদনশীলতা বলা হয়। তার মানে উৎপাদন ও উপকরণ অনুপাত মানে ভাগ কে বলা হয় কি? আমাদের উৎপাদনশীলতা বলা হয়। কি বলা হয়? উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা উৎপাদন দক্ষতাকে কি প্রকাশ করে? উৎপাদনশীলতা উৎপাদন দক্ষতাকে প্রকাশ করে। এরপর আসেন 14 নাম্বার, উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়? উৎপাদনশীলতা যে আমরা সূত্র আকারে করছিলাম বা আমরা সূত্র আকারে করি, এটা কিভাবে পরিমাপ করা হয় বলুন তো? আমাদের কি হারে? এটা হচ্ছে আনুপাতিক হারে। আনুপাতিক হারে পয়েন্ট নিয়ে আসি আমরা, আনুপাতিক, এর উপরে এটা, ঠিক আছে। যে আমরা দেখেন আউটপুট বা ফলাফল উপরে লিখি, ইনপুটটা কি আমরা কি নিচে লিখি, এর ফলাফলে এটা। তাহলে আমরা কি উৎপাদনশীলতা আমরা কি আনুপাতিক হারে কি করি? অনুপাতিক হারে। এই যে সংজ্ঞা আকারটা খেয়াল করলে বুঝবেন, এই যে অনুপাতকে বলা হয় কি? উৎপাদনশীলতা। তারপর এটা কি? আনুপাতিক হারে। কি হারে? আনুপাতিক হারে। এখানে পার্সেন্টে করা হয় না, পরিমাণ সূচকে করা হয় না, মূল্য সূচকে করা হয় না। বুঝা গেছে? এরপর আসেন উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত কত সালে? এটা আমাদের স্লাইডে ছিল, কিন্তু গত ক্লাসে যখন আমরা করাইছিলাম তখন স্লাইডে ছিল। কত সালে ছিল আমাদের? উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে 1776 সালে। 1776, ঠিক আছে। 1776 মনে রাখবেন। এক লেখে 77, এক থেকে 7 বাজালে 6, এটা দিয়ে মনে রাখবেন, ঠিক আছে। এই একটাই সাল আছে এখানে, এখানে একটাই সাল আছে। কত? 1776 সাল। কত সালে? 1776 সাল। এরপরে উৎপাদনশীলতার মাধ্যমে কি অর্জন করা যায়? উৎপাদনশীলতা ব্যবহার করে বা এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান কি মাধ্যমে, এর মাধ্যমে প্রতিষ্ঠান কি করতে পারে? দেখেন, উৎপাদনশীলতা মানেই হচ্ছে, একটু বুঝেন, সহজে বুঝেন, উৎপাদনশীলতা মানেই হচ্ছে আপনি আগের থেকে বেশি পরিমাণ উৎপাদন করা, মানে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়া। যেমন ধরেন আপনি 5 ঘন্টা পরে A+ পাচ্ছেন, যদি এমন হয় ধরেন আপনি 5 ঘন্টা পরে A পাচ্ছেন, পরবর্তী এমন যদি হয় আপনি 5 ঘন্টা পরে A+ পাচ্ছেন, তার মানে আগের থেকে বেশি কি আপনার প্রোডাক্টিভিটি বাড়তেছে। তাহলে এটাকে আমরা বলি উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতা হচ্ছে পজিটিভ জিনিস। কি জিনিস? পজিটিভ জিনিস। এটা দিয়ে দুর্নাম হবে না, কুৎস হবে না, এই দুটো বাদ। এখন আসেন উপযোগ এবং প্রবৃদ্ধি। উৎপাদনের দ্বারা উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু উৎপাদনশীলতা কি বৃদ্ধি হয়? প্রবৃদ্ধি মানে কি? আগের থেকে বেশি। এই যে বললাম আপনি 5 ঘন্টা কাজ করে আপনি GPA 4 পাইছেন,
আর 5 ঘন্টা কাজ করে পড়ালেখা করে জিপিএ 5 পাইছেন। তার মানে একই উপকরণ ব্যবহার করে আগের থেকে বেশি। এই বেশি মানে হচ্ছে কি আমাদের, এই বেশি মানে হচ্ছে আমাদের প্রবৃদ্ধি। বেশি মানে হচ্ছে কি আমাদের প্রবৃদ্ধি। ক্লিয়ার এটা? বেশি মানে হচ্ছে আমাদের প্রবৃদ্ধি, বেশি মানে হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে কোনটা আমাদের প্রবৃদ্ধি? গ হবে না, কিন্তু গ হবে না ভাই, গ হবে না, গ হবে না। প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। এটা দেখেন উৎপাদনশীলতা, এটা অ্যান্সার হচ্ছে যখন উৎপাদন বললে, উৎপাদন বললে এগুলা সহজগুলা ভুল করবেন, কিন্তু মার্কেটিং এর সহজগুলাই ভুল করবেন, মার্কেটিং এর সহজগুলাই ভুল করবেন। উৎপাদনের মাধ্যমে উপযোগ বৃদ্ধি পায়, উৎপাদনের মাধ্যমে। কোশ্চেন বলছে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা কি বৃদ্ধি পায়? আমাদের প্রবৃদ্ধি। আগের থেকে বেশি উৎপাদন করাকে আমরা বলি উৎপাদনশীলতা। ক্লিয়ার এটা? এরপর আসেন, নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র? নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র? জাফরান জেনি ভাই, আপনার যদি স্লো মনে হয় আপনার ক্লাস থেকে বের হয়ে যান ভাই। কথা বোঝা গেছে? এর থেকে দ্রুত আর কেউ পড়াবে না। কথা বুঝতে পারছেন? পারেন নাই? ক্লাস কতক্ষণ শুরু হয়েছে? কয়টা এমসিকিউ হয়েছে? কোনো জায়গায় থামতেছি আমি, বাড়তে কোনো কথা হবে না। আমাদের এখান থেকে বা আমাদের এই স্কোয়াড থেকে, বিজনেস স্কোয়াড টিম থেকে যারা ক্লাস নেই, বাড়তে কোনো কথা কখনো হয় না। ঠিক আছে? উৎপাদনশীলতা বেশি হলে ভালো, উৎপাদনশীলতা বেশি হলে ভালো লিমন। ঠিক আছে? উৎপাদনশীলতা বেশি হওয়া ভালো, কম হওয়া কি খারাপ? কম হওয়া খারাপ, কম হওয়া খারাপ। ক্লিয়ার এটা? আসেন পরেরটা, নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতার সূত্র? নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতার সূত্র? আমরা গতকালকে বলছিলাম, দেখেন মোট উৎপাদনের মূল্য ও উপকরণের মূল্য কার সূত্র? এটা এটা মোট উৎপাদনের সূত্র, মোট উৎপাদনশীলতার সূত্র বা সার্বিক উৎপাদনশীলতার সূত্র। এটা আমাদের হবে না, আমরা চাইছে কোনটা? আর্থিক চাইছে। পরেরটা আসেন, মোট আয় মোট মূলধনের পরিমাণ, এটা হচ্ছে কি মূলধন উৎপাদনশীলতার সূত্র। মূলধনের মোট উৎপাদনের মূল্য, মোট ব্যবহৃত উপকরণের মূল্য, এটা হচ্ছে কি আমাদের সার্বিক সূত্র। সংযোজিত মূল্য ভাগ রূপান্তর ব্যয়, এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের কি আর্থিক উৎপাদনশীলতার সূত্র। এটাই হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতার সূত্র। ক্লিয়ার না? ক্লিয়ার না বলুন তো? এখানে একটু আরেকটা খেয়াল রাখবেন, এই যে এখানে আমাদের সংযোজিত মূল্য আছে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে বা কতে আসে। এটা মানে কি? এটা মানে হচ্ছে উৎপাদনের মূল্য, উৎপাদনের মূল্য অথবা বিক্রয় মূল্য, দুটো একটা হইতে পারে। অথবা কি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কাঁচামাল, বিয়োগ হচ্ছে কি আমাদের, বিয়োগ হচ্ছে কাঁচামাল, বিয়োগটা হচ্ছে আমাদের কাঁচামাল। উৎপাদনের মূল্য, উৎপাদনের মূল্য বা বিক্রয় মূল্য থেকে কাঁচামাল বিয়োগ করলে কি বের হবে? আমাদের সংযোজিত মূল্য। এটাও আমাদের এমসিকিউ আসে, এটাও আমাদের এমসিকিউ আসে। এরপর আসে 18 নম্বর, এই যে বললাম মাত্র সংযোজিত মূল্য কি, মাত্র বললাম দেখেন উৎপাদন মূল্য বা কাঁচামাল কি, উৎপাদন মূল্য বা বিক্রয় মূল্য, উৎপাদন মূল্য বা বিক্রয় মূল্য। ঠিক আছে? দেখেন এখানে উৎপাদন মূল্য নাই, কি আছে? এই যে বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামাল সমান কি আমাদের সংযোজিত মূল্য, সমান কি আমাদের সংযোজিত মূল্য। ক্লিয়ার? আসেন এখন 19 নাম্বার দেখেন, উদ্দীপক দেওয়া আছে। 19 নাম্বারে একটা উদ্দীপক দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন। ঋতু গার্মেন্টস ফ্যাক্টরি বছরে 2 লক্ষ একক পণ্য উৎপাদন করে, মানে 2 লক্ষ পিস পণ্য উৎপাদন করে, বাজারে 100 টাকা দরে প্রতিটি পণ্য বিক্রি করে। তার মানে আমি যদি হিসাব করি 2 লক্ষটা পণ্য, প্রতিটার বিক্রি মূল্য কত আমাদের? প্রতি বিক্রি মূল্য 100, তাহলে কত আমাদের? 2 কোটি না? 2 কোটি টাকা। 2 লক্ষ 20 লক্ষ 2 কোটি টাকা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে উৎপাদন মূল্য, মোট উৎপাদন মূল্য। এটা হচ্ছে কি আমাদের মোট উৎপাদন মূল্য। এটা খেয়াল রাখেন, কেন এখানে আছে কি এককে আছে, এককে আমরা তার প্রতি রেট দিয়ে বা তার প্রতি বিক্রি মূল্য দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মোট বিক্রি মূল্য পাবো। কি পাবো আমরা? মোট বিক্রি মূল্য পাবো। এখন একটু আসেন, এই উৎপাদনের জন্য ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকার কাঁচামাল, 5 লক্ষ টাকা, 60,000 টাকা শ্রম, 2000 ঘন্টা যন্ত্র সময় ব্যবহার করে। এখন এটাও দেখা এখানে দেওয়া আছে 2000 ঘন্টা যন্ত্র সময় ব্যবহার করে, যার মূল্য ঘন্টা প্রতি কত? 20 টাকা। তাহলে 2000 কে 20 দিয়ে গুণ করেন, 40,000 নাকি? 40,000 টাকা। এই যে এককগুলোকে টাকা নিয়ে আসবো, এককগুলোকে টাকা নিয়ে আসবো। এটা একটু, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেটা বললাম এই যে এককে আছে, সহজ অ্যাকাউন্টিং এগুলো করে আসছেন। তার মানে
একক থাকলে মূল্য দিয়ে গুণ করে আমরা মোট মূল্য পাবো। এটাও আমরা এই যে একক থেকে মোট মূল্য নিয়ে আসলাম, এই যে আমাদের যন্ত্রটাও আমরা কি একক থেকে মোট মূল্য দিয়ে গুণ করে নিয়ে আসলাম। এখন বলছে ঋতু গার্মেন্টস এর সার্বিক, আমরা বলছিলাম ভাই মোট যে কথা সার্বিক কিন্তু এক কথা। তাহলে সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে আমাদের মোট উৎপাদন মূল্য, মোট উৎপাদন মূল্য, ঠিক আছে, ভাগ হচ্ছে কি মোট উপকরণ মূল্য, ভাগ হচ্ছে কি আমাদের মোট উপকরণ মূল্য। এখন দেখেন তো মোট উৎপাদন মূল্য কত আছে বের করছি আমরা, কত কোটি? 2 কোটি টাকা। উপকরণ মূল্য কত দেখেন তো, এখানে আসেন দেখেন, এখানে হচ্ছে 5 লক্ষ, যোগ করে আমরা দেখেন এখানে হচ্ছে 5 লক্ষ যোগ শ্রম কত? 60,000, শ্রম কত? 60,000 যোগ যন্ত্র কত বের করছি আমরা? 40,000, 40,000। আর কোনো কিছু আছে? ওই যে অন্যান্য ব্যয় আছে 50,000, অন্যান্য ব্যয় আছে কত? 50,000, এই যে এখানে অন্যান্য ব্যয় 50,000, তাহলে অন্যান্য ব্যয় কত আমাদের? 50,000। কত হইলো আমাদের? নিচে হচ্ছে 6,50,000, 2 কোটি ভাগ হচ্ছে 6,50,000, কত হয় দেখেন তো? এটা সিকিউর জন্য, এটা সিকিউর জন্য কিন্তু, ঠিক আছে। 2 কোটি ভাগ 6,50,000, দেখেন 30.769, দেখেন অ্যান্সার হচ্ছে 30.769। আমরা বলছিলাম দশমিক পর 2 সংখ্যা নিলে এই সংখ্যা যদি 5 থেকে 9 এর মধ্যে হয়, আগের সংখ্যা 1 যোগ হয়, তাহলে কি হবে? এটা 30.77। কত হবে আমাদের? 30.77 হবে, ঠিক আছে। 30.77। ভাই একটা কথা বলে রাখি, একবারে বলতেছি, বারবার একই কমেন্ট করবেন না। পিডিএফ ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে, যেন আপনারা একবার চোখ ঘুরাতে পারেন, জানা আছে আমাদের, ঠিক আছে। পিডিএফ ক্লাস শেষে দেওয়া হবে, যেন একবার চোখ ঘুরাতে পারেন, এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আসেন তাহলে কত হবে এটা? 30.77। কত হবে? 30.77। ক্লিয়ার সবাই? 19 নম্বর হচ্ছে আমাদের 30.77। সবাই ক্লিয়ার? এই জিনিসটাই আমাদের, এই অঙ্কটাই আমাদের সিকিউতে আসতে পারে, এই অঙ্কের নিয়মে সিকিউতে আসতে পারে, শুধু এমসিকিউ না। এই জিনিসটা আমরা এমসিকিউ অ্যান্সার করছি, এই জিনিসটা দিয়ে আমরা সিকিউ আসতে পারে, এবং সিকিউতে আমাদের পুরো জিনিসটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন, পরে বলছে উদ্দীপকে কারখানাটিতে আরো 500 একক পণ্য উৎপাদন, একক কত? 500 একক পণ্য উৎপাদন ও বিক্রি করা হয়, তাহলে 50,000 টাকা অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কাঁচামালের উৎপাদনশীলতা কত? দেখেন কাঁচামালের সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের মোট উৎপাদনের মূল্য ভাগ হচ্ছে কি আমাদের কাঁচামালের পরিমাণ বা ব্যয়, ঠিক আছে, ব্যয়। এখন একটু আসেন উৎপাদনের মূল্য, দেখেন বলছে আরো 5,000 একক। এখানে আমাদের খেয়াল করেন, আমাদের ছিল হচ্ছে 2 লক্ষ একক, ছিল হচ্ছে 2 লক্ষ একক, সেখান থেকে আরো 500 যোগ করলে কত হবে? 2,05,000 একক, ঠিক আছে, যে উৎপাদন করছে 2,05,000 একক হবে। এখন এটার আমাদের কি মূল্য কত বের করবো না আমরা এখানে? এটার মূল্য কত বলুন তো? প্রতিটার মূল্য ছিল 100 টাকা করে, 100 করে গুণ করে দেন, 100 করে গুণ করে দেন, তাহলে 2,05,000 ইন্টু 100 কত হবে আমাদের? 2,50,000, 2,50,000, ঠিক আছে। তাহলে আমাদের উৎপাদন মূল্য বেড়েছে। এখন কাঁচামালের মূল্য বলছে সেক্ষেত্রে 50,000 টাকা অতিরিক্ত কাঁচামাল লাগবে। প্রশ্ন দেখেন আমাদের আগেরটা উদ্দীপক দেওয়া ছিল, প্রশ্নে কাঁচামাল ছিল কত? আমাদের প্রশ্নে কাঁচামাল ছিল 5 লক্ষ, 5 লক্ষের পর আরো কত? 50 লাগবে, তাহলে কত হবে আমাদের? 50,000 5 লক্ষ কত? 5 লক্ষ 50, কত হবে? 5 লক্ষ 50। অ্যামাউন্টটা বসান, 2,50,000 ভাগ হচ্ছে 5,50,000, তাহলে 2,50,000 ভাগ হচ্ছে কত আমাদের? 5,50,000, কত হয় এটা আমাদের? 36.454। তাহলে এটাই হবে, এই যে এটাই খ নম্বরটা, খ নম্বরটা দেখেন সবার হয়েছে কিনা, সবার দেখেন হয়েছে কিনা, সবার দেখেন হয়েছে কিনা? 36.545, ঠিক আছে, 36.45 সবাইকে হয়েছে কিনা বলুন তো একটু, সবাইকে এটা বুঝছেন কিনা বলুন তো। এটা যদি বুঝতে পারেন আপনি এই অধ্যায় সকল অঙ্ক বুঝতে পারবেন, যদি কেউ এটা বুঝতে পারেন এই অধ্যায় সকল অঙ্ক বুঝতে পারবেন, যদি কেউ এটা বুঝতে পারেন এই অধ্যায় সকল অঙ্ক বুঝতে পারবেন, ঠিক আছে, সকল অঙ্ক বুঝতে পারবেন। এটা বোঝা মানে এই অধ্যায় সকল অঙ্ক বুঝতে পারা।
ক্লিয়ার সবাই? এটা আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু একক ছিল, একক থেকে আমরা মোটে নিয়ে গেছি, ঠিক আছে, একক থেকে মোটে নিয়ে গেছি। এরপর আসেন 21 নম্বর, উৎপাদনের কোন উপকরণ পচনশীল? এই কোশ্চেনটা অনেকেই ভুল করেন। উৎপাদনের কোন উপকরণ কি পচনশীল? দেখেন একটা কোশ্চেন আমাদের সেকেন্ড পেপারে আসে, সেবা কি পচনশীল? সেবা কি পচনশীল? এই পচনশীল ওয়ার্ড মানেই হচ্ছে উত্তর হবে হ্যাঁ, উত্তর হবে কি হ্যাঁ। এই পচনশীল মানেই হচ্ছে নশ্বর, নশ্বরতা। আরো সহজ বাংলায় বললে হচ্ছে ক্ষণস্থায়ী। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ক্ষণস্থায়ী। কি বলা হয়? ক্ষণস্থায়ী। তার মানে যেটা সংরক্ষণ করা যায় না, যেটা সংরক্ষণ করা যায় না, যেটাকে আমি জমা করতে পারি না, যেটাকে আমি জমা করে রাখতে পারবি না। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম বাসের ক্ষেত্রে। ধরেন একটা যাত্রীবাহী বাস 40 সিট আছে, ঠিক আছে, সে ঢাকা থেকে তখন চিটাগাং যাচ্ছে। যদি এখানে 10 সিট খালি থাকে, তার মানে কি এটা কি সংরক্ষণ যাবে? পরের বার কি 40 যোগ 50 সিট যাবে? না, 40 সিটে যাবে। তার মানে এই যে এটাকে আমরা বলি নশ্বরতা বা পচনশীলতা। তাহলে এই যে সেবাটা, সেবাটা মানে সেবা কোত্থেকে আসে? শ্রম থেকে। এই যে মানুষের শ্রম, শ্রমটা, ঠিক আছে, কোত্থেকে আসে? শ্রম থেকে। ভূমি, ভূমি মূলধন সংগঠন হবে কোনটা? শ্রম। কোনটা হবে? শ্রম। কোনটা হবে? আমাদের শ্রম হবে, কারণ সেবা থেকে ওই বেসিস নিয়ে আসবেন। কোনটা? শ্রম। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার এটা? এখন বুঝেন আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে, উৎপাদনের উপকরণ কয়টি? উপকরণ 4টি। উৎপাদন উপকরণ কয়টি? 4টি। খাতাটা কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। বুঝেন একটু? এটা ক্লিয়ার হলে এখান থেকে সিকিউ কম পাবেন, সিকিউ কম পাবেন। উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি। তার মানে 4টি জিনিসের সমন্বয়ে যে কোনো কিছু উৎপাদন করা যাবে। উপকরণ মানে কি? ধরেন আমি যদি বলা হয় যে আপনি শরবত উপকরণ কি? যে পানি, লেবু, চিনি যেগুলো দেন, যার সমন্বয়ে শরবতটা হয়। উৎপাদন উপকরণগুলো কি? যেগুলো সমন্বয়ে উৎপাদন হয় একটা কিছু। তাহলে 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। এখন আসেন এই 4টা জিনিস, উপকরণ 4টা। ভূমি কাকে বলে? ভূমি এক কথা খেয়াল রাখবেন, শুধু মাটি না, উৎপাদনের কাজে, উৎপাদনের কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে বলা হয় ভূমি। উৎপাদনে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে বলা হয় কি? ভূমি। শেষ। এটা মাথায় রাখবেন, উৎপাদনে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়, শুধু মাটি না, এছাড়া অন্য যত প্রাকৃতিক সম্পদ আছে সবগুলো ভূমি। শ্রম কাকে বলে? উৎপাদনে নিয়োজিত অর্থ উপার্জনের জন্য, উৎপাদনে নিয়োজিত অর্থ উপার্জনের জন্য মানুষের শারীরিক ও কায়িক, শারীরিক, কায়িক বা হচ্ছে কি মানসিক, শারীরিক এবং মানসিক পরিশ্রমকে বলা হয় শ্রম। মূলধন কাকে বলে? যে জিনিসটা, যে জিনিসটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, যে জিনিসটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে আমরা বলি মূলধন। টাকা পয়সা মানে মূলধন না, যে টাকাটা দিয়ে আমরা পুনরায় উৎপাদন কাজ করব, তার মানে বিনিয়োগটা। ঠিক আছে, মূলধনটা হচ্ছে কি আমাদের বিনিয়োগটা। ঠিক আছে, যন্ত্রপাতি, বিনিয়োগ, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে আমাদের কি? মূলধন। সংগঠন মানে হচ্ছে এই তিনটা সমন্বয়কে বলা হয় সংগঠন, এই তিনটা সমন্বয়কে বলা হয় সংগঠন। আর একটা কিছু বলে রাখি, খুব কম আসে কিন্তু বলে রাখতেছি, ভূমির জন্য ব্যয়িত অর্থ কি বলা হয়? ভূমির জন্য ব্যয়িত অর্থকে বলা হয় খাজনা। ঠিক আছে, শ্রমের জন্য হচ্ছে কি বলি আমরা? মজুরি। কি বলা হয়? মজুরি। মূলধনের জন্য বলা হয় সুদ। আর সংগঠন হচ্ছে কি আমাদের মুনাফা। ক্লিয়ার সবাই? এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এরপর আসেন 22 নম্বর। পরে কোশ্চেন করছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদন উপকরণ কয়টি? আমরা একটু আগে বললাম উৎপাদন উপকরণ 4টি। এবার যে দৃষ্টিকোণ থেকে বলেন কয়টি? 4টি। কি কি? একটু আগে বললাম, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। শেষ। আর অর্থনীতির খাত বললে, অর্থনীতির খাত বললে 3টি। অর্থনীতির খাত, খাত বললে 3টি। উপকরণ বললে 4টি। উপকরণ বললে কয়টি? 4টি। ক্লিয়ার সবাই? না বুঝেন নাই? উৎপাদনের আদিম ও প্রাচীন, উৎপাদনের আদিম ও প্রাচীন উপকরণ কোনটি? উৎপাদনের ক্ষেত্রে আদিম ও প্রাচীন বলা হয় কোনটাকে? ভাই ভূমিকে। ভূমি মানে কি? প্রাকৃতিক সম্পদ। সৃষ্টিকর্তা প্রথম প্রাকৃতিক জিনিস তৈরি করছে, তাহলে প্রথম হচ্ছে কোনটা? ভূমি। প্রথম কোনটা? আমাদের কোনটা? ভূমি হবে। ভূমি কোনটা হবে? ভূমি হবে। প্রথম কোনটা হবে? আমাদের ভূমি হবে। আদিম, আদিম মানে হচ্ছে কোনটা? ভূমি। আদিম মানে হচ্ছে আদিম, প্রাচীন কোনটা? ভূমি। এরপর আসেন উৎপাদনের কোন উপাদানের যোগানদাতা কোনটি?
উৎপাদনের কোন উপাদানের, ঠিক আছে, দেখেন উৎপাদনের কোন উপাদানের যোগানদাতা কোনটি, মানে কোন জিনিসটা সব উৎপাদনের যোগানদাতা, এটা না হইলেই উৎপাদন হইতোই না। কোন জিনিসটা? মূলধন, শ্রম, সংগঠন না ভূমি? দেখেন কোনো কিছু করতে হইলে আপনার কি লাগবে? দেখেন কোনো কিছু করতে হলে আপনার কি লাগবে? বাই প্রাকৃতিক সম্পদ লাগবে। কোনটা লাগবে? প্রাকৃতিক সম্পদ লাগবে। কোনটা লাগবে? আমাদের প্রাকৃতিক সম্পদ লাগবে। প্রাকৃতিক সম্পদ ছাড়া কোনো কিছু তৈরি করা যাবে না। তাহলে মানে প্রাকৃতিক মানে কোনটা? ভূমি। কোনটাকে বুঝি আমরা? ভূমিকে বুঝি। কোনটাকে বুঝি আমরা? ভূমিকে বুঝি। কোনটাকে বুঝি? ভূমিকে বুঝি। ঠিক আছে, ক্লিয়ার? এটা পিডিএফ দেওয়ার সময় অ্যান্সার সহ দেওয়া হবে, পিডিএফে অ্যান্সার সহ দেওয়া হবে, টেনশন করার কিছু নাই, টেনশন করার কিছু না। ঠিক আছে, এরপর আসেন, ভূমির যোগান কার উপর নির্ভরশীল? ভূমির যোগান কার উপর নির্ভরশীল? দেখেন ভূমি কি? ভূমি হচ্ছে কি আমাদের প্রাকৃতিক সম্পদ, তাই না? প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সকল কিছু ভূমি যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয় কার উপর নির্ভরশীল হবে? প্রকৃতির উপর। কার উপর? প্রকৃতির উপরে। রাষ্ট্র, সরকার, অর্থনৈতিক অবস্থা না, কোনটা হবে? প্রকৃতি। ভূমি প্রাকৃতিক দান প্রকৃতির উপরে। কার উপরে? প্রকৃতির উপর হবে। এরপরে উৎপাদনের একমাত্র জীবন্ত ও গতিশীল উপাদান কোনটি? মাঝে মধ্যে শুধু জীবন্ত কোশ্চেন করতে পারে, মাঝে মধ্যে করতে পারে উৎপাদনের গতিশীল উপাদান কোনটি, এই কোশ্চেনটা করতে পারে। একসাথে করতে পারে, ভিন্ন ভিন্ন করে করতে পারে। বলুন তো কোনটা উৎপাদনের গতিশীল উপাদান? কোনটা বলুন তো? এই যে দেখেন, ভূমি প্রাকৃতিক সম্পদ, গতিশীল না। মূলধন অর্থ, গতিশীল না। সংগঠন হচ্ছে সবগুলো সমন্বয় করা, গতিশীল না। শ্রম কে দেয় ভাই? শ্রম কে দেয়? শ্রমিক। শ্রম কে দেয়? শ্রমিক। শ্রমিক কি? জীবন্ত। শ্রমিক হচ্ছে কি? গতিশীল। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? শ্রম। অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সারটা হবে শ্রম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শ্রম। ক্লিয়ার না? ক্লিয়ার না বলুন তো? এরপর আসেন 27 নম্বরটা আসেন, এটা উদ্দীপক দেওয়া আছে। মিস্টার কমল একজন পোশাক প্রস্তুতকারক। তার প্রতিষ্ঠানের কর্মীরা দক্ষতার সাথে কাজ করে, কিন্তু তিনি কর্মীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও ন্যায্য পারিশ্রমিক দেন না। ফলে কর্মীরা ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধা না পেয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। এতে কমলের ব্যবসা প্রতিষ্ঠানটি সমস্যা বা ক্ষতির সম্মুখীন হয়। এখন কোশ্চেন করছে, উদ্দীপকে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চাকরি নেওয়াকে কি বলা হয়? দেখেন উদ্দীপকে অন্য প্রতিষ্ঠানে চাকরি কি বলা? দেখেন আমরা সংজ্ঞা পড়ছিলাম, মানে বোঝানো হয়েছে, গত ক্লাসে সমস্যার বুঝেছে যে শ্রমিক তার নিজের প্রয়োজন, ইচ্ছা, সুবিধা অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা থেকে অন্য পেশা, এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা থেকে অন্য পেশা, এক শিল্প থেকে অন্য শিল্প, এক পদ থেকে অন্য পদ চলে যাওয়াকে বলা হয় শ্রমের গতিশীলতা। কি বলা হয়? শ্রমের গতিশীলতা। এই চারটা জিনিস বললাম। এই শ্রমের গতিশীলতা কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থান বললে ভৌগোলিক, এক পেশা থেকে অন্য পেশা বললে কি? পেশাগত, তারপর হচ্ছে কি এক শিল্প থেকে অন্য শিল্পে গেলে শিল্পগত, আর হচ্ছে কি এক পর্যায় থেকে অন্য পর্যায়ে তাহলে হচ্ছে কি আমাদের কি পদগত বলা হয়, উলম্ব সমরেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে আমাদের? শ্রমের গতিশীলতা। কোনটা হবে আমাদের? শ্রমের গতিশীলতা হবে। এরপর আসেন, মিস্টার কমলের প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হওয়ার কারণটা কি? এই যে শ্রমের গতিশীলতা হওয়ার কারণে তার প্রতিষ্ঠান থেকে কার কর্মীরা অন্য প্রতিষ্ঠান চলে গেল। কেন? কারণ তার দক্ষ শ্রমিকরা কাজ করতে দক্ষ হয়েছে, সে যেহেতু সে সঠিক পরিমাণ টাকা দিচ্ছে না, তারা অন্য জায়গায় সুবিধা পাইছে, চলে যাবে, এটা স্বাভাবিক। তার কি ক্ষতি হয়েছে? দেখেন তার কি ক্ষতি হয়েছে, এটা অ্যান্সার করেন তো একটু। তার কি ক্ষতি হয়েছে, এটা অ্যান্সার করেন সবাই একটু। পরেরটা, আগের উদ্দীপক থেকে পরেরটা অ্যান্সার করেন। এখন দেখেন দক্ষ শ্রমিকের অভাব। হ্যাঁ, কারণ তার দক্ষ কাজ করতো, তারা কাজ করে যখন দেখলো যে বেতন বৃদ্ধি পাচ্ছেন না বা সুবিধা পাচ্ছেন, চলে গেছে, দক্ষরা চলে গেছে, মানে দক্ষ শ্রমিক অভাব। ঠিক আছে, মূলধন অভাব তা না, মূলধনের অভাবে কিন্তু শ্রমিক চলে যাবে না, এটা আপনার প্রতিষ্ঠানে বড় হবে না, প্রতিষ্ঠান বড় হবে না, কিন্তু মূলধন এটা হবে না। সাংগঠনিক দক্ষতার অভাব, এটা ঠিক আছে। সে যদি সাংগঠনিকভাবে দক্ষ হইতো, সে বুঝতে পারতো যে তার এই যে তারা কর্মঠ পরিশ্রমিক, পুরাতন কর্মী এবং তারা হচ্ছে কি দক্ষ শ্রমিক, এরা চলে গেলে আমি লসের মুখে পড়বো, তাদেরকে আমি বেতন বোনাস বৃদ্ধি করে রেখে দিই, এটা বুঝতে পারে না। তাহলে কোনটা হবে আমাদের? 1 আর 3। 1 আর 3 কোনটা আমাদের? খ নম্বরটা 1 আর 3। ঠিক আছে, 1 আর 3 হবে এখানে। ফাহাদ, ফাহাদ এই যে বড় মাছ, এগুলো হচ্ছে মাসুদ না, মাসুদ তো ভালোগুলা, আচ্ছা খারাপের খারাপ। আপনার ফ্যামিলিকে একসাথে নিয়ে টেলিভিশন ছেড়ে তারপর দেখেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, 29 নম্বর আসেন, শ্রমিকের যোগ্যতা
দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী কাজ দেওয়াকে বা কাজ ভাগ করে দেওয়া কি বলা হয়? বলা হয় শ্রমবিভাগ। কি বলা হয়? শ্রমবিভাগ। শ্রমিকের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়াকে বলা হয় কি? শ্রমবিভাগ। কি বলা হয়? শ্রমবিভাগ বলা হয়। বুঝা গেছে? যেমন যে ব্যাপারে এক্সপার্ট, যে ব্যাপারে এক্সপার্ট তাকে দিয়ে সেই কাজটা করানোকে আমরা কি বলি? শ্রমবিভাগ বলা হয়। যেমন ধরেন সম্রাট স্যার, উনি হচ্ছে ধরেন রুটি বানানোর জন্য এক্সপার্ট, ঠিক আছে? রুটি বানানোর জন্য এক্সপার্ট, খুব ভালো বানায় কিন্তু স্যারে। এই জন্য হচ্ছে আমাদের যে বাবি আছে তাকে দিয়ে কি এই কাজটা করানো হয়, এই কাজটা করে তাকে দিয়ে এই কাজটা করানো হয়, সকালবেলা তার কাজটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কি বলবো? শ্রমবিভাগ। শ্রমিকের যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেয়। হ্যাঁ, এই রুটি বানাইতে ভালো বানাইতে পারে, রুটিটা তাকে বানা দিচ্ছে। যে থালা বাসন ধুতে পারে তাকে থালা বাসন দেওয়ার কাজ করতেছে। এটা হচ্ছে কি আমাদের শ্রমবিভাগ। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় শ্রমবিভাগ। কি বলা হয় এটাকে? শ্রমবিভাগ বলা হয়। ক্লিয়ার এটা? এরপর আসেন শ্রমবিভাগ কয় প্রকার। 30 নম্বর বলছে আমাদের শ্রমবিভাগ কয় প্রকার। মনে রাখবেন দুটো জিনিস, শ্রমের গতিশীলতা 4 প্রকার, আর শ্রমবিভাগ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি সরল বা পেশাগত, 1। 2 হচ্ছে জটিল, 3 হচ্ছে কি আমাদের 3 হচ্ছে আঞ্চলিক। এটাকে ভৌগোলিক বলা হয়। কি বলা হয়? ভৌগোলিক বলা। কি বলা হয়? ভৌগোলিক। কি বলা হয়? ভৌগোলিক বলা হয়। ভৌগোলিক। এখন সরল কাকে বলে? এক কথায় বুঝেন, যেই শ্রমের ক্ষেত্রে ওই শ্রমিক সম্পূর্ণ কাজ করে। যেমন টেইলার্স কি করবে? দেখবেন যে সে কাপড় মাপা থেকে শুরু করে, কাটা থেকে শুরু করে সেলাই সম্পূর্ণ কাজ সেই করে। কৃষক সম্পূর্ণ কাজ সেই করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সরল। জটিল কোনটা? যে শ্রমের মধ্যে শ্রমিকগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং সম্পূর্ণ কাজ না, ভেঙে ভেঙে কাজ দেওয়া হয়। যেমন গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস কর্মীরা তারা কিন্তু সম্পূর্ণ সেলাই কাজ করে না, কে হয়তো হাতল সেলাই কাজ করে, কে হয়তো গলা সেলাই কাজ করে, কে হয়তো কাটার কাজ করে, ভিন্ন ভিন্ন কাজ করে, ঠিক আছে? আর ভৌগোলিক মানে হচ্ছে কোনটা? অঞ্চল ভেদে। রাজশাহীতে আম উৎপাদন ভালো, সেখানে আমের শ্রমিক বেশি। কোথাও হচ্ছে কি আমাদের তুলা উৎপাদন ভালো, তুলা শ্রমিক বেশি। কোথাও খনি আছে, খনিজ কর বেশি। উপকূলীয় অঞ্চলে কি আমাদের মৎস্যজীবী বেশি। কেন? এখানে কি ভৌগোলিক ভাবে ওই জায়গাটা কাজটা এটা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন একই পেশা পদবিতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে একজন কর্মী যোগদান করলে কি ধরনের শ্রমিক গতিশীলতা হয়? আমি বলছিলাম শ্রমিক গতিশীলতা 4 ধরনের। এখন কি বলছে? একই পেশা পদবিতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী যোগদান করাকে কি বলা হয়? এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী যোগদান করাকে কি বলা হয়? দেখেন, একই প্রতিষ্ঠানে একই পেশায়, তাহলে দেখেন আনুভূমিক মানে হচ্ছে এটাই বোঝানো হয়। আনুভূমিক মানে হচ্ছে ধরেন আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আছেন, আরেক প্রতিষ্ঠানে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে গেলেন, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা আনুভূমিক। কি বলা? আনুভূমিক। আর এই যে উলম্বটা, এটাও আসতে পারে। উলম্বটা মানে হচ্ছে আপনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা প্রতিষ্ঠানে, আপনি প্রমোশন পেয়ে বা অন্য জায়গায় চুজ হওয়ার কারণে আপনি ম্যানেজার হয়ে গেলেন, এটা হচ্ছে কি আমাদের উলম্ব। উলম্ব মানে কি উপরের দিকে চলে যাওয়া। আনুভূমিক মানে হচ্ছে সম জায়গায়, সম পজিশনে। এখানে আপনার যে পজিশন, ওই পজিশনের সেম পজিশন, এটাকে আমরা বলি কি? আনুভূমিক। আনুভূমিক মানে হচ্ছে কি? এটাকে বলা হয় হরিজন্টাল। কি বলা হয়? ইংলিশে বলা হয় হরিজন্টাল, মানে এই জিনিসটা আর কি, সোজাসুজি। আর উলম্ব মানে হচ্ছে কি? এরকম। এটা হচ্ছে কি আমাদের উপরের দিকে চলে যাওয়া, পদের দিকে উপরে চলে যাওয়া, ঠিক আছে? আসেন, এই যে শিল্পগত মানে কি? এক শিল্প থেকে অন্য শিল্পে চলে যাওয়া। আগে ছিলেন কাগজ শিল্পে, এখন চলে গেছেন সিমেন্ট শিল্পে। শিল্প থেকে শিল্প পরিবর্তন হচ্ছে শিল্পগত। পেশাগত মানে হচ্ছে আগে ছিলেন আপনার কি ডাক্তার, এখন হয়ে গেছে আপনার পুলিশ। এটা হচ্ছে কি আমাদের পেশা পরিবর্তন। উলম্বত বললাম, আনুভূমিক বললাম। ক্লিয়ার এগুলা? আচ্ছা, এরপরে আসেন কাজের উদ্দেশ্যে শ্রমিকদের এক স্থান থেকে অন্য স্থানে। স্থান বললে দেখেন আমরা বলছিলাম 4 ধরনের বলছিলাম, তাই তো? 4 ধরনের বলছিলাম। স্থান বললে, এই যে স্থান বললে বা জায়গা বললে কি হবে আমাদের? ভৌগোলিক। স্থান বা জায়গা বললে কি হবে? ভৌগোলিক। স্থান বা জায়গা ভৌগোলিক। এবং এটা 2 ধরনের, এটা আবার 2 ধরনের। একটা হচ্ছে
দেশের মধ্যে হলো অভ্যন্তরীণ, দেশের মধ্যে হলে কি হবে আমাদের অভ্যন্তরীণ হবে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, ঠিক আছে চট্টগ্রাম। আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক, আর হচ্ছে কি আন্তর্জাতিক, আন্তর্জাতিক এটা কি হবে বাংলাদেশ থেকে আপনি চলে গেছেন উগান্ডা, ঠিক আছে। এখন আসেন 33 নাম্বারটা আসেন। সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি স্বতন্ত্র স্তরে ভাগ করাকে শ্রমবিভাগকে কি বলা হয়? দেখেন এটা আমরা হচ্ছে এই যে সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়াকে একাধিক ভাগে ভাগ করা, সম্পূর্ণ একটা কাজ একজন করলে হচ্ছে সরল বা পেশাগত, বুঝেন, সম্পূর্ণ একটা কাজ একজন করলে হচ্ছে কি সরল বা পেশাগত শ্রমবিভাগ, ঠিক আছে, সরল বা পেশাগত। আর যখন ওই একটা কাজ 10 ভাগ করবে বা একাধিক ভাগ করে দিবে তাকে আমরা বলি কি, তাকে বলা হয় জটিল, তাকে বলা হয় কি জটিল, কি বলা হয় জটিল শ্রমবিভাগ। এই জটিলের মধ্যে দুই ধরনের আছে, কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ, একটা হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে অসম্পূর্ণ। দেখেন সম্পূর্ণ মানে হচ্ছে কয়েকটি স্বতন্ত্র ভাগে ভাগ করে দেওয়া, যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে জামা, সম্পূর্ণ কি স্বতন্ত্র ভাগ, যাই কাজ করে সম্পূর্ণ কাজ করতেছে ওই ভাগের, এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াগত। অসম্ভব মানে হচ্ছে কাপড় থেকে জামা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো ভাগ হয় না, সেটা হচ্ছে কি আমাদের অসম্পূর্ণ। তাহলে কোনটা হবে আমাদের? এই যে স্বতন্ত্র বললে কি হবে সম্পূর্ণ, কোনটা হবে আমাদের সম্পূর্ণ হবে, কোনটা হবে আমাদের সম্পূর্ণ হবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? তার মানে আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের জটিল শ্রমবিভাগটাকে দুই ভাগে ভাগ করছি। এই জটিল শ্রমবিভাগ এই দুইটা। জটিল কাকে বলে? যখন উৎপাদন প্রক্রিয়াটাকে আমরা একবারে এক শ্রমিক একবারে একজন দিয়ে কাজ না হয়ে অনেক জনকে দিয়ে কাজ করানো হয়, মানে ভাগ ভাগ করে দেয়। এই ভাগ ভাগ করে দিলে যদি স্বতন্ত্র ভাগে ভাগ করা হয় এক একটা কাজকে, সেটা হবে আমাদের কি সম্পূর্ণ। আর স্বতন্ত্র ভাগ না হয়ে ওই ভাগের মধ্যে আবার এলোমেলো কাজ থাকলে আমরা কি বলবো? অসম্পূর্ণ বলবো। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? ওকে, বুঝতে পারছেন জিনিসগুলো বুঝলেন, কিন্তু এই জিনিসগুলো থেকে সিকিউ আসবে, এগুলো থেকে সিকিউ আসবে। এই পর্যন্ত যতগুলো করাইছি বা এখান থেকে সিকিউ কম পাবেন, সিকিউ কম পাবেন। 4টা তো আসবে 1 আর 2 থেকে, 4টা বা 5টা আসবে, 1 আর 2 থেকে 5টা আসতে বা 4টা আসতে পারে সিকিউ। এই সিকিউ এই বেসিক থেকে পাবেন। যারা শুধু এমসি ক্লাসটা করতেছেন তারা সিকিউ কম পাবেন, বলে রাখতেছি। তাহলে আমি কিন্তু সবগুলো ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি, শুধু এগুলো না, ব্যাখ্যাগুলো শুনলে অন্যগুলো কম পাবেন, পাবেন মানে পাবেন, ইনশাল্লাহ পাবেন। পরে বলছে উৎপাদনের উৎপাদিত উপাদান কি বলা হয়? মূলধন। কি বলা হয়? মূলধন। তার মানে এই যে আমরা টাকাটা কি হবে না? মূলধন হবে না, কিন্তু ওই টাকা যদি আমরা বিনিয়োগ করি, সেটা কি হবে? সেটা হবে মূলধন। সেটা কি হবে? মূলধন হবে। বিনিয়োগকৃত টাকা মূলধন। আমাদের যন্ত্রপাতি মূলধন, ঠিক আছে, বিনিয়োগকৃত টাকা মূলধন, যন্ত্রপাতি মূলধন, এগুলো হচ্ছে কি পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হলে তাকে আমরা কি বলবো? মূলধন বলবো। যেমন আপনি 100 টাকা ইনকাম করছেন, কিন্তু সেখান থেকে আপনি 80 টাকা কি ভোগ করছেন, এটা মূলধন হবে না। এখান থেকে 20 টাকা জমা করছেন বা সঞ্চয় করছেন, তারপর এটা বিনিয়োগ করছেন, এটাই হচ্ছে আমাদের মূলধন। বিনিয়োগকৃত টাকা হচ্ছে আমাদের কি? মূলধন। বিনিয়োগকৃত অর্থ হচ্ছে আমাদের কি? মূলধন। এরপর আসেন আয় উপার্জনে ব্যবহৃত মানুষের সম্পদের অংশ কি বলে? আয় উপার্জনে, একটু আগে দেখেন সেম কোশ্চেনটা ছিল, আয় উপার্জনে ব্যবহৃত মানুষের সম্পদ কি বলা হয়? অংশ কি বলা হয়? আগেরটারেই এটা একই মিনিং। উৎপাদনের জন্য উৎপাদিত উপকরণকে বলা হয় মূলধন। আয় উপার্জন মানে হচ্ছে মূলধন বা বিনিয়োগ করলে সেখানে আমরা কি পাই? মুনাফা বা আয় পাই। এটাকে কি বলা হবে? এটাকে মূলধন বলা হবে। কি বলা হবে? এটাকে মূলধন বলা হবে। কি বলা হবে? মূলধন বলা হবে। এটাও কি আমাদের মূলধন। আয় উপার্জনে ব্যবহৃত মানুষের যে কোনো সম্পদ মূলধন বলি। উৎপাদনের জন্য ব্যবহৃত যে কোনো সম্পদ মূলধন। দুটো একই সেন্স, একই লজিক, লাইনগুলো এটা ভিন্ন। সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে কিসের উপরে? এই যে আমরা জানি মূলধন গঠন পর্যায়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। মূলধন গঠন পর্যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। 4টা পর্যায় আছে। কয়টা পর্যায়? 4টা পর্যায়। একটা হচ্ছে কি আমাদের আয়, 2 হচ্ছে কি সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় বা সঞ্চয় সৃষ্টি, 3 সঞ্চয় থেকে কি আমাদের সঞ্চয় থেকে মূলধন গঠন, মূলধন গঠন, আর 4 হচ্ছে কি আমাদের বিনিয়োগ করা, বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগ। এই 4টা পর্যায়, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসেন
এখানে যে আমাদের সঞ্চয়টা, এই সঞ্চয়ের ইচ্ছাটা নির্ভর করে কার উপরে? কোশ্চেনটা করছে সঞ্চয় নির্ভর করে কিসের উপরে? যদি আপনি দেখেন যে বর্তমান দেশে সুদের হার বেশি, মানে আপনাকে ব্যাংকে টাকা জমা রাখলে, আমাদের সুদ না বললে একটু খারাপ লাগে তাই না, আপনি জানেন যে ব্যাংকে টাকা জমা রাখলে আপনি অনেক বেশি দিবে, যে আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন আপনাকে প্রতি বছরে হয়তো 20,000 টাকা দিবে, যদি এটা বলা হয়, চিন্তা করবেন যে আমি যদি যে কোনো ভাবে হোক খরচটা কম কম করে যদি আমি টাকা জমা করতে পারি, আমি কি ইনকাম বেশি পাবো তাই না? তার মানে এখানে মূল হচ্ছে কোনটা? সুদের হারের উপরে। সুদের হার যদি বেড়ে যায়, সুদের হার যদি বেড়ে যায়, মানুষ সঞ্চয় করবে। কি করবে? সঞ্চয় করবে। তাহলে কোনটা? ক নম্বর, সঞ্চয় করবে। জনগণের আয়ের উপর না, কারণ অনেকে আয় করে ব্যয় করে ফেলে, অনেকে আয় করে যা আরো বেশি ব্যয় করে। ব্যয়ের উপর, তাও না সুযোগ সুবিধার উপর না, মূল হচ্ছে কি সুদের হারের উপর। কিসের উপরে? মূল হচ্ছে সুদের হারের উপরে। কিসের উপর? সুদের হারের উপরে। ঠিক আছে, কিসের উপরে? সুদের হারের উপরে। সুদের হারের উপরে। এটা খেয়াল রাখবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। মূলধন গঠনের পর্যায় 4টা। কি কি? প্রথম হচ্ছে আয়, 2 নম্বর হচ্ছে সঞ্চয় সৃষ্টি বা সঞ্চয়, 3 হচ্ছে সঞ্চয় থেকে মূলধন গঠন করা, আর 4 নম্বর হচ্ছে কি এই মূলধন থেকে আমরা বিনিয়োগ করা, বা বিনিয়োগ করলে আমাদের কি ওই মূলধন গঠনটা হয়ে যায়। এই 4টা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সাহিত্যে আছেন নিচের কোন অবস্থায় সঞ্চয় সৃষ্টি হয়? নিচের কোন অবস্থা কি বলছে আমাদের? সঞ্চয় সৃষ্টি হয়। আয়ের তুলনায় ব্যয় বেশি হলে, আয়ের তুলনায় ব্যয় কম হলে, আয় ব্যয় সমান হলে, আয়ের তুলনায় মুনাফা কম হলে। দেখেন কোন অবস্থা সঞ্চয় সৃষ্টি হয়। দেখেন আপনার ইনকাম 100, খরচ 120, সঞ্চয় হবে? ওটা আপনার ঋণই হবেন। এটা ক্ষেত্রে কি হবেন? এটা ক্ষেত্রে আপনার ঋণগ্রস্ত হবেন, ঋণ নিবেন, ঋণগ্রস্ত হবেন। তাহলে এটা হবে না। আয়ের তুলনায় ব্যয় কম, আয় 100, ব্যয় 80, আপনার কাছে উদ্ধৃত আছে কত? উদ্ধৃত আছে কত? 20 টাকা, সঞ্চয় সৃষ্টি হবে। কোনটা হবে আমাদের? খ নম্বর। কোনটা হবে আমাদের? খ নম্বর। কোনটা হবে আমাদের? খ নম্বর। আয় ব্যয় সমান, আয়ও সমান ব্যয়ও সমান। ঠিক আছে, তাহলে কি হবে? টাকা থাকবে শূন্য, কোনো সঞ্চয় নেই, কোনো সঞ্চয় নেই। ঠিক আছে, আর মুনাফা কত? আসবে না, মুনাফা কত আমাদের আসবে না। মূলধন গঠনের সর্বশেষ ধাপ কোনটি? ধাপ 4টা। ধাপ কয়টা? ধাপ 4টা। ধাপ কয়টা? ধাপ 4টা। ঠিক আছে, একটু আগেই বলছিলাম বিনিয়োগটা। কোনটা বলছিলাম? বিনিয়োগটা। আয়, সঞ্চয়, বিনিয়োগ। ঠিক আছে, এখানে সঞ্চয় সঙ্গে মূলধন গঠন আছে, মূলধন গঠন। 3 নম্বর হচ্ছে মূলধন গঠন, একটু আগে বলা শেষ। কোনটা হবে আমাদের? শেষ ধাপ হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমেই আমরা উৎপাদিত উপকরণ কি নিয়ে আসি। কোনটা হবে আমাদের? বিনিয়োগটা হবে। কোনটা হবে? বিনিয়োগটা হবে। একটু আগে বললাম। সংগঠন কিসের সমন্বয়? আমরা বলছিলাম ধাপ কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই যে 3টা আছে, বাকি 3টার সমন্বয় হচ্ছে আমাদের কি? সংগঠন। তাহলে কি? ভূমি, শ্রম, মূলধন। এটাই পদ্ধতি আছে, হবে না। বন্টন আছে, হবে না। ব্যবস্থাপিক কার্য হবে না। কোনটা? উৎপাদনের 4টা উপকরণের মধ্যে 3টা, ভূমি, শ্রম, মূলধনের সমন্বয় করাকে আমরা বলি সংগঠন। ক নম্বরে অ্যান্সার আসলে এটাই দিয়ে দিবেন, পুরো নম্বর পাবেন, বড় করে লেখার দরকার নেই। আসেন, পারস্পরিক কল্যাণের লক্ষ্যে সম অধিকারের ভিত্তিতে যে সংগঠন গড়ে ওঠে তার নাম কি? পারস্পরিক কল্যাণের জন্য। পারস্পরিক কল্যাণ মানে সদস্যদের কল্যাণ। ঠিক আছে, কল্যাণের জন্য। কল্যাণ মানে আর্থিক কল্যাণ। সম অধিকারের ভিত্তিতে। সম অধিকার এই ওয়ার্ডটা শুধুমাত্র বা কেবলমাত্র পাবেন কোন জায়গায়? সমবায় সমিতি। কোন জায়গায় পাবেন? সমবায় সমিতি। এই সম অধিকার কথাটা কই পাবেন? সমবায় সমিতি। কোন জায়গায় পাবেন? সমবায় সমিতি পাবেন। রাষ্ট্রীয় ব্যবসা ক্ষেত্রে না। রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে কি আমাদের জনকল্যাণ। যৌথ উদ্যোগ এখানে হবে না, সরকারি বেসরকারি মধ্যে মুনাফা অর্জনটা আসবে, এখানে সম অধিকার নাই। ব্যবসার জোট নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ রক্ষার জন্য একাধিক ব্যবসায়ী যখন একসাথে হয় তাকে আমরা ব্যবসায়ী জোট বলি। কোনটা হবে? সমবায়। তাহলে এখানে মনে রাখবেন সম অধিকার বললে সমবায় হবে। ঠিক আছে, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলী কি বলা হয়? উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলীকে কি বলা হয়? উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সকল কার্যাবলীকে, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সকল কার্যাবলী কি বলা হয়? উৎপাদন ব্যবস্থাপনা। মান না, উৎপাদনশীলতা না, পণ্য ডিজাইন না। পণ্য ডিজাইন মানে হচ্ছে উৎপাদনের পূর্বে পণ্যের রং, আকার, আকৃতি, নকশা এগুলো বুঝেছি কিন্তু আমি ক্লাসে। এটা ঠিক আছে। উৎপাদনশীলতা কি একটু আগে বুঝে আসছি আমরা। মান ব্যবস্থাপনা হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা, মান ঠিক করা। আর উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সকল কাজকে আমরা বলি কি? উৎপাদন ব্যবস্থাপনা। কি বলা হয় এটাকে? উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। ঠিক আছে, উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি? কোন কাজ? পণ্যের নকশা করা,
পণ্যের বাজারজাতকরণ করা, শ্রমিক নিয়োগ, পণ্যের বন্টন। উৎপাদন ব্যবস্থাপনা, পণ্যের বাজারজাতকরণ করা মার্কেটিং এর কাজ, শ্রমিক নিয়োগ করা কর্মী সংস্থানের কাজ, এটা ব্যবস্থাপনার কাজ, পণ্যের বন্টন ডিস্ট্রিবিউশনের কাজ। তাহলে এখানে কোনটা হবে আমাদের? পণ্যের নকশা করা। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন করা, কারণ নকশা করাটা কি হয়? উৎপাদনের পূর্বে কাজ শুরু হয়, কেমন হবে কি হবে না হবে এটা কি উৎপাদনের মধ্যেই কাজ, উৎপাদনের মধ্যেই কাজ। কোনটা হবে আমাদের? পণ্য নকশাকরণ। কোনটা হবে আমাদের? পণ্য নকশাকরণটা হবে। আচ্ছা, এরপর আসেন সৃজনশীল টাইপের কোশ্চেন। বাজারে পণ্য সরবরাহ কাম্য পর্যায়ে রাখতে হলে, কাম্য পর্যায় মানে হচ্ছে এমন একটা পর্যায় যে পর্যায়ে আমাদের কি বাজারে দাম খুব বেশি হবে না বা দাম খুব কম হবে না, বাজার স্থিতিশীল, বাজার কি ভারসাম্য অবস্থা থাকবে, বাজার ভারসাম্য অবস্থা থাকবে। তাহলে রাখতে উৎপাদন ব্যবস্থাপনার করণীয় কোনটি? বাজারে পণ্য সরবরাহ কাম্য পর্যায়ে রাখতে হলে উৎপাদন ব্যবস্থাপকের করণীয় কোনটি? ঠিক আছে, প্রোডাকশন যে ম্যানেজার তার কাজ কোনটা? এখানে তিনটা কাজ উল্লেখ করছে। একটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, কারণ আপনি বেশি পরিমাণ উৎপাদন করলে আপনার কি হবে? পণ্য যোগান বেশি, চাহিদা কম, দাম কমে যাবে। কম উৎপাদন করলে আপনি কাস্টমার বা প্রতিষ্ঠান আপনার কি পণ্য উৎপাদন করে আপনি কি মার্কেট পাবেন না। তাহলে এখানে আমাদেরকে উৎপাদন নিয়ন্ত্রণ করা। আচ্ছা, দুই হচ্ছে মান নিয়ন্ত্রণ করা। পণ্য বাজারে পণ্য সরবরাহের সাথে মানের কোনো সম্পর্ক নাই। আর মজুদ নিয়ন্ত্রণ, এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনটা? উৎপাদন ও মজুদ নিয়ন্ত্রণ, 1 আর 3। কোনটা হবে আমাদের? 1 আর 3, 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। এরপর আসেন দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য কিসে, মানে মিল। সাদৃশ্য মানে কি? মিল। মিল কিসে আছে? কোন জায়গায় মিল? অসাদৃশ্য মানে হচ্ছে অমিল, সাদৃশ্য মানে কি? মিল। সাদৃশ্য মানে কি? মিল। দৃশ্যমানতা না, দ্রব্য বা পণ্য দৃশ্যমান, সেবা অদৃশ্যমান। তাহলে এখানে মিল নেই, অমিল। একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান। সংরক্ষণ যোগ্যতা, পণ্য বা দ্রব্য সংরক্ষণ করা যায়, সেবা সংরক্ষণ করা যায় না। একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, এটা হবে না। বন্টন প্রণালী দীর্ঘ, সেবা বন্টন প্রণালী কি শর্ট হয়, কম হয়। সেবাদানকে সেবা গ্রহীতা একটুকু হয়। পণ্যের ক্ষেত্রে আপনার উৎপাদক, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটর, পাইকার, খুচরা ব্যবসায়ী, ভোক্তা, অনেকগুলো থাকে। তাহলে এটাও অমিল। শুধু কোনটা আছে? উপযোগিতা, কারণ দুইটার দ্বারাই মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করা যায়। এই জন্য অ্যান্সার হবে কোনটা? গ নম্বর। কোনটা হবে আমাদের? গ নম্বর হবে। কোনটা হবে? গ নম্বরটা হবে। এরপর আসেন পণ্যের স্তর কয়টি? এটা আমরা সেকেন্ড পেপারে কিন্তু করছিলাম, বলছিলাম কিন্তু 2 জায়গা থেকে আসে, ঠিক আছে। এটা অ্যান্সার করুন তো, পণ্যের স্তর কয়টি? পরেরটা অ্যান্সার করুন তো সবাই। আমরা আপনাদের কিন্তু সেকেন্ড পেপার ক্লাসে করাইছিলাম, কিন্তু সেকেন্ড পেপার ক্লাসে কিন্তু করাইছিলাম আমরা পণ্য বা সেবা স্তর। পণ্য বা সেবা স্তর বলছিলাম, তাই তো? পণ্য বা সেবা স্তর বলছিলাম। পণ্য বা সেবা স্তর কয়টি? 3টি বলছিলাম। মৌলিক পণ্য, প্রকৃত পণ্য, বর্ধিত পণ্য। মৌলিক, প্রকৃত, বর্ধিত। মৌলিক, প্রকৃত, বর্ধিত, 3 ধরনের পণ্য। কয় ধরনের পণ্য? 3 ধরনের পণ্য, ঠিক আছে, 3 ধরনের পণ্য বা 3 স্তর। নিচের কোনটি জরুরি পণ্য? জরুরি পণ্য কোনটা বলছে এখানে? জরুরি পণ্য বলছিলাম যে পণ্যের চাহিদা হঠাৎ সৃষ্টি হয় এবং এটা আমাদের কি একান্ত প্রয়োজন। এটা আমাদের একান্ত প্রয়োজন। এটা কি স্যার আমার চলবে না, এটা স্যার আমাদের চলবে না, এটা আমরা কি বলি? এটা আমাদের কি বলা হয়? জরুরি পণ্য বলা হয়। কোনটা জরুরি পণ্য? যেমন জুতা, শপিং পণ্য। জুতা হচ্ছে কি শপিং পণ্য। ডাল হচ্ছে কি আমাদের সুবিধা পণ্য, এর মধ্যে নিত্য পণ্য। সাবান হচ্ছে কি আমাদের, এটা কি সুবিধা পণ্যের মধ্যে নিত্য পণ্য। ওটস স্যালাইন, ওষুধ। ওষুধ বলছিল না, এটা ভিন্ন করে দিচ্ছে। ওটস স্যালাইন, কোনটা হবে আমাদের? ওটস স্যালাইন। আসেন এরপরে জীবন বীমা পলিসি কোন পণ্যের অন্তর্গত? আমরা বলছিলাম যে পণ্য সম্পর্কে মানুষ জানে না, জানলেও করতে চায় না। এই জীবন বীমা এটা কি পণ্য? অযোজিত পণ্য। কি পণ্য? অযোজিত পণ্য। এই পণ্য জীবন চক্র থেকে একটা এমসিকিউ আসবেই, সিকিউ আসবেই, মাথা রেখেন, যে কোনো এক জায়গায় আসবে। প্রথমত না আসে সেকেন্ড পত্র আসবে, প্রথমত না আসে সেকেন্ড পত্র আসবে। তাহলে জীবন চক্রে কোনটা? এটা অযোজিত পণ্য।
সুবিধা পণ্য কোনগুলা? যেসব পণ্য আমরা প্রতিনিয়ত বা রেগুলার ব্যবহার করি, আমাদের সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করে থাকি, চাল, ডাল, তেল, চিনি, লবণ, এগুলো সবগুলা। শপিং পণ্য কোনগুলা? যে সকল পণ্য আমরা কেনার পূর্বে প্ল্যানিং করি, পরিকল্পনা করি, কি কেমন মান বৈশিষ্ট্য যাচাই করে পণ্যগুলো কিনি, সেগুলো আমরা শপিং পণ্য বলি। আবার দুই ধরনের। বিশিষ্ট পণ্য হচ্ছে উন্নত প্রযুক্তি সম্পন্ন পণ্য, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য, উচ্চ ভ্যালু সম্পন্ন পণ্য, বলছিলাম টপ ক্লাস ব্র্যান্ড, সব বিশিষ্ট পণ্য। আর অজড়িত মানে হচ্ছে এটা, জীবন বীমা পলিসি, সমাধি পাথর, বিশ্বকোষ, এগুলো হচ্ছে ঠিক আছে আমাদের কি অজড়িত পণ্য। সেবার বৈশিষ্ট্য কয়টি? সেবার বৈশিষ্ট্য এটা আমরা ওই সেকেন্ড পত্র করার সময় এটা বলছিলাম, কিন্তু সেবার বৈশিষ্ট্য কয়টি? বৈশিষ্ট্য 4টি। অদৃশ্যমানতা, অদৃশ্যমানতা মানে কি দেখা যায় না, ঠিক আছে। বৈচিত্রতা মানে ভিন্নতা, ঠিক আছে। তারপরে একটা ছিল কি আমাদের পতনশীলতা ছিল, পতনশীলতা ছিল, ঠিক আছে, পতনশীলতা, এটা বুঝেছিলাম। কয়টি? 4টি। কয়টি? 4টি। সেবার বৈশিষ্ট্য কয়টি? 4টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। সেবার বৈশিষ্ট্য কয়টি বলছি আমরা? 4টি। পতনশীলতা, আরেকটা হচ্ছে আমাদের পৃথককরণ যোগ্যতা। পৃথককরণ যোগ্যতা, ঠিক আছে। কি যোগ্যতা? পৃথককরণ যোগ্যতা। দেখেন তাহলে সেবার বৈশিষ্ট্য 4টা। অদৃশ্যমানতা মানে সেবা দেখা যায় না, পণ্য যেমন দেখা যায় সেবা দেখা যায় না। বৈচিত্রতা, এটা কি ভিন্ন আছে। আমি এখন আপনাদের পড়াচ্ছি, যেমন পড়াচ্ছি এর সেবা, কিন্তু এটা 1 ঘন্টা পর পড়ালে সেম পড়াবো না, হয় ভালো পড়াবো না খারাপ পড়াবো। পদশীলতা মানে সংরক্ষণ করা যায় না, ঠিক আছে। নশ্বরতা। পৃথককরণ যোগ্যতা মানে আমার থেকে আমার জ্ঞানটা, ডাক্তার থেকে ডাক্তার সেবাটা আপনি আলাদা করতে পারবেন না, আলাদা করতে পারবেন না, আলাদা করতে পারবেন না, ঠিক আছে। এরপর আসেন যে আইটি এর পূর্ণরূপ কি? যে আইটি এর পূর্ণরূপ কি? দেখেন যে আইটি এর পূর্ণরূপ মার্কেটিং ক্ষেত্রে যে আইটি এর পূর্ণরূপ হচ্ছে জাস্ট ইন টাইম। কোনটা? জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম, ঠিক আছে। সহজ আছে, যেহেতু সবগুলো জাস্ট আছে, আইতে আছে একটাই, এটাই আসলে কি সহজ কোশ্চেন। জাস্ট ইন টাইম খেয়াল রাখবেন শুধু, ঠিক আছে। জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, ঠিক আছে। গ্র্যান্ড চার্ট তৈরির উদ্দেশ্য কি? এই গ্র্যান্ড চার্টটা আপনারা ম্যানেজমেন্টও পাবেন, ম্যানেজমেন্টও পাবেন, ঠিক আছে। ম্যানেজমেন্টও পাবেন, ঠিক আছে, ম্যানেজমেন্টও পাবেন। আমরা গ্র্যান্ড চার্টটা ম্যানেজমেন্টও পাই। গ্র্যান্ড চার্টের হচ্ছে কি? গ্র্যান্ড চার্টটা হচ্ছে সময় নিরীক্ষণ। কি করা? সময় নিরীক্ষণ করা। সময় নিরীক্ষণ করা যে আপনার একটা কাজ কখন শুরু হবে, কখন শেষ হবে, এটা দিক করে এই কাজের স্টেপগুলো কোন জায়গায় কোন জায়গায় হবে, স্টেপগুলো ঠিক করে দেওয়াকে আমরা গ্র্যান্ড চার্ট বলি। এটা কি আমাদের কি থাকে? ক্রিটিক্যাল পথ, সিপিএম মেথড থাকে, রাস্তা থাকে, এ ঠিক করা যে হ্যাঁ এই কাজটা শুরু হয়েছে এখন। এই ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে এই 2 মাস পরে এটা ফাইলিং শেষ হবে, 4 মাস পরে বিল্ডিং এর কি অবকাঠামো হবে, 6 মাস পরে বিল্ডিং শেষ হবে, এই কাজ, ঠিক আছে। এটাকে আমরা বলি কি সময় নিরীক্ষা। কোন কোন সময় কাজটা হবে, কোন কোন সময় কোন কাজটা হবে ঠিক করা, সময় নিরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগ ধরা হয় কোন সালকে? শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগ বলা হয় কোন সালকে? দেখেন শিল্প বিপ্লব বলতে বোঝানো হয় 1750 থেকে 1850। কত? 1750 থেকে 1850 আমরা কি বলি? শিল্প বিপ্লব বলি। এই 100 বছরকে বলা শিল্প বিপ্লব। কেন শিল্প বিপ্লব বলা হয়? এই সময়টুকুতে মেশিন আবিষ্কার হয়, মেশিন আবিষ্কার হয়, ঠিক আছে, যন্ত্র আবিষ্কার হয়। এই যন্ত্র আবিষ্কার হওয়ার কারণে উৎপাদনের অনেক বিপুল পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। আর কোথায় হয় এটা? এটা হয় আমাদের যুক্তরাজ্যে। কোথায় হয়? যুক্তরাজ্য মানে হচ্ছে কি ব্রিটেন। কোন জায়গায়? ব্রিটেন, ঠিক আছে। আর এটা মহাদেশ বললে ইউরোপ, মহাদেশ বললে কি ইউরোপ। পূর্ব বলতে কোনটাকে বোঝানো হয়? 1750 থেকে তার পূর্বে 100 বছর। তাহলে কোনটা হবে আমাদের? 1650 থেকে 1750। কোনটা হবে? এটা, এটাকে বোঝানো হয়। তার 100 বছর আগেই বোঝানো হয়, ঠিক আছে। তার 100 বছর আগেই বোঝানো হয়। ক্লিয়ার সবাই? 52 নম্বর দেখেন, শিল্প বিপ্লব পরবর্তী যুগে উৎপাদন ব্যবস্থাপনার নিচের কোনটি উদ্ভাবন হয়? শিল্প পরবর্তী যুগ, পরবর্তী যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগে কোনটি উদ্ভাবন হয়, ঠিক আছে। কোনটি উদ্ভাবন হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা।
আচ্ছা, আজান শেষ হয়েছে, যাক আমরা শুরু করতেছি। ঠিক আছে, দেখেন এখানে এই কোণটা বুঝুন একটু। উৎপাদনের ক্ষেত্রে সময় নিরীক্ষা, দিকটাকে বলছি আমরা সময় নিরীক্ষা বা গ্র্যান্ড চার্ট দিয়ে কি করা হয়, সময় নিরীক্ষা করা হয়। এই সময় নিরীক্ষা বা গ্র্যান্ড চার্টটা আবিষ্কার করছে কে, এই যে হেনরি এল গ্র্যান্ট। এই গ্র্যান্ড চার্ট এবং সময় নিরীক্ষা তিনটে একসাথ। এখান থেকে একটা এমসিকিউ আসবেই, এখান থেকে একটা এমসিকিউ বা সিকিউ আসবেই, এখান থেকে একটা এমসিকিউ বা সিকিউ আসবে, যেগুলো পড়াচ্ছি এখান থেকে আসবে, যেগুলো পড়াচ্ছি এখান থেকে আসবে। উৎপাদন ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার উৎপাদন কার্যক্রম পরিচালনা কোন যুগের অন্তর্গত? মানে এই যে ব্যবস্থাপনার মধ্যে আপনার কম্পিউটার প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করে আপনি কি করা, উৎপাদন কার্যক্রম পরিচালনা করা, এটা কোন যুগের অন্তর্ভুক্ত? সহজে বুঝি ভাই এটা আমরা, এটা হচ্ছে আধুনিক যুগ। কোন যুগ? এটা আধুনিক যুগ। কোন যুগ? এটা আধুনিক যুগে। কোন যুগ? এটা আধুনিক যুগে। ঠিক আছে, আধুনিক যুগের অন্তর্গত, আধুনিক যুগের অন্তর্গত। সিপিএম এর পূর্ণরূপ কি? সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড। সিপিএম, এই যে গ্র্যান্ড চার্টের মধ্যে সিপিএম একটা আছে, যে রেখা করা, কাজ কখন শুরু হবে, কাজ কখন শেষ হবে, এই দুইয়ের মধ্যে যে সীমারেখা বা যে রেখার মাধ্যমে দেখানো হয়, সময় রেখা বা সময়সীমার মধ্যে দেখানো হয়, তাকে বলা হয় সিপিএম। সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড, ক্রিটিক্যাল পথ মেথড বলা হয়। ঠিক আছে, ক্রিটিক্যাল পথ মেথড বলা হয়। এরপর আসেন, এই যে ব্যাখ্যা দেওয়া আছে, ক্রিটিক্যাল পথ মেথড সিপিএম কে উদ্ভাবন করেন? সিপিএম বা ক্রিটিক্যাল পথ মেথড কে উদ্ভাবন করেন বলুন তো? এটা ক্রিটিক্যাল পথ মেথড কে উদ্ভাবন করেন? দুইপ্ট কোম্পানি। কে করে এটা? দুইপ্ট কোম্পানি। ঠিক আছে, দুইপ্ট কোম্পানি এটা উদ্ভাবন করেন। গ নম্বর এগুলো মুখস্থ পাঠ, বোঝানোর কিছু নেই, বোঝা যাচ্ছে আমি। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, উৎপাদন ব্যবস্থাপনায় পার্ট, সিপিএম ইত্যাদি কোন যুগে ব্যবহৃত হয়? উৎপাদন ব্যবস্থাপনায় সিপিএম পার্ট কোন যুগে ব্যবহৃত হয়? কোন যুগে ব্যবহৃত হয়? আধুনিক যুগ। আধুনিক যুগ আমাদের প্রযুক্তি, উন্নত প্রযুক্তি, ইন্টারনেট, সিপিএম পার্ট কোন যুগে ব্যবহৃত হয়? সবগুলো আধুনিক যুগ। কোন যুগে? আধুনিক যুগে। সেবাদানকারী অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? অব্যবসায়ী প্রতিষ্ঠান কি বলছে? সেবাদানকারী অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? জিমনেশিয়াম সেবাদানকারী, ঠিক আছে, কিন্তু অব্যবসায়ী না, টাকা নেয়, মুনাফা অর্জন করে। তারপর বিনোদন পার্ক, এখানে কি আমাদের কি করা হয়? সেবা দেয়, কিন্তু কি করে এখানে আমাদের? টাকা নেয়। ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডম এগুলো কি করে? ওয়াটার ওয়ার্ল্ড কি করে? সেবা দেয় কিন্তু টাকা নেয়। ইনডেন্টিং ফার্ম, এখানে ফার্ম মানে প্রতিষ্ঠান, এটাও কি টাকা নেয়। এই জাদুঘর খেলা, জাদুঘর হচ্ছে কি অব্যবসায়ী প্রতিষ্ঠান। জাদুঘর, মসজিদ, ঠিক আছে, প্রতিষ্ঠান, মন্দির, এগুলো হচ্ছে কি আমাদের অব্যবসায়ী, এগুলো হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান। কোনটা হবে? জাদুঘর। কোনটি সেবামূলক প্রতিষ্ঠান, মানে কি দেয়? সেবা দেয়। কোনটি সেবামূলক প্রতিষ্ঠান? হাউজিং এ ফ্ল্যাট বা হাউজিং ফ্ল্যাট সেল করে। পণ্য, বাটা শু পণ্য, আরং পণ্য, বিআরটিসি এটা বাস সার্ভিস, বাস, ঠিক আছে, বা যানবাহন, ঠিক আছে। যানবাহনে কি আমরা যখন বাসে উঠি, বাস কিনি না, সিট কিনি, তাও না, কি কিনি? সেবাটা কিনি। ওই জায়গা থেকে অন্য জায়গায় যাবো, সেবাটা কিনি। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেবা কিনি। কোনটা হবে আমাদের? বিআরটিসি। কি হবে? বিআরটিসি। কোন হাতিয়ারটি মজুদ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? মজুদ পণ্য নিয়ন্ত্রণে বলছে কোন হাতিয়ারটি ব্যবহৃত হয়? কোনটা হয়? ইকোনমিক্যাল অর্ডার কোয়ান্টিটি, এটাকে বলা হয় ইওকিউ। এটা ফিনান্সও আছে, ইওকিউ পঞ্চম অধ্যায় আছে, শর্ট সিলেবাসে নাই। এটা মানে বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। কি? ইকোনমিক মানে হচ্ছে মিতব্যয়ী, ইকোনমি মানে কি? মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। ঠিক আছে, ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা পূর্ণরূপ আসতে পারে। বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। এটা কি? মজুদ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, মজুদ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ঠিক আছে, মজুদ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এরপর আসেন, ক্রেতা কেন্দ্রিকতা কোন বিষয়টিকে প্রাধান্য করে? এই ওয়ার্ড থেকে সিকিউ আসবেই, এই ওয়ার্ড থেকে সিকিউ আসবেই, মাথা রেখেন, আসবেই, কোশ্চেন আসবেই, যে কোনো জায়গায় পাবেন। ক, খ, গ, গ, এমসিকিউ সব জায়গায় পাইতে পারেন, এটা সব জায়গায় পাইতে পারেন। ক্রেতা কেন্দ্রিকতার ইংলিশ হচ্ছে কাস্টমাইজেশন। ঠিক আছে, কাস্টমাইজেশন।
এই ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন এক কথা, এটা প্রথম মাথায় রাখেন। কোশ্চেনে দুই রকম কোশ্চেন করে, বাংলা লিখে দিবে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। এই ক্রেতা কেন্দ্রিকতা থেকে আমাদের কোশ্চেন আসবেই, কোশ্চেন আসবে মানে আসবে, ঠিক আছে। এটা কাকে বলে? ক্রেতা বা ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা, তার আয় অনুযায়ী পণ্য উৎপাদন করা এবং সরবরাহ করাকে বলা হয় ক্রেতা কেন্দ্রিকতা। কাস্টমারের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা, তা সরবরাহ করা কি বলা হয়? ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন বলা হয়। এটা মাথায় রাখেন, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। আসবে মানে আসবেই, 100% ধরে রাখেন, ইনশাল্লাহ পাবেন এটা, ঠিক আছে। তাহলে কোনটা হবে? এই যে ক্রেতার চাহিদা, ক্রেতার চাহিদা, রুচি, চাহিদা, সংখ্যা হবে না, সংখ্যাটা ইম্পর্টেন্ট না, চাহিদা ইম্পর্টেন্ট। সে কি চাচ্ছে, সে কি চাচ্ছে এটা ইম্পর্টেন্ট, সে কি চাচ্ছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লিয়ার সবাই? 62 আসেন, উদ্দীপক। দেখেন, তোমার কলেজের ইউনিফর্ম তৈরির জন্য কোয়ালিটি ফ্যাশনের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী তারা কলেজের নির্ধারিত বিশেষ মান ও ডিজাইনের পোশাক সরবরাহ করেন। তোমার কলেজে মানে কলেজটা হচ্ছে, কলেজের কাছে পণ্যগুলো হচ্ছে কি, তারা ক্রেতার বিশেষ মান ও পছন্দ অনুযায়ী কি পণ্য সরবরাহ করে, উৎপাদন করছে এবং সরবরাহ করছে। তাহলে উদ্দীপকের আলোকে পোশাক সরবরাহকারীকে কি বলা হয়? কি বলা হয়? এটাকে বলে ক্রেতা কেন্দ্রিকতা। কি বলে এটাকে? ক্রেতা কেন্দ্রিকতা বলে। একটু আগে বলছি, কাস্টমার বা ক্রেতার রুচি, পছন্দ, চাহিদার মধ্যে পণ্য উৎপাদন করাকে আমরা কি বলি? কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলা হয়। কোনটা হবে আমাদের? ক্রেতা কেন্দ্রিকতা। উদ্দীপক উল্লেখিত ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাশন কোন বিষয়কে অধিক গুরুত্ব দিয়েছেন? এই যে ক্রেতা কেন্দ্রিকতা করার ক্ষেত্রে, ক্রেতা কেন্দ্রিকতা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেতা বা কাস্টমার। কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার যেমন চাবে তেমন। তাহলে কোনটা এখানে আমাদের? ক্রেতার প্রত্যাশা। কোনটা? উচ্চমান, আধুনিক, এগুলো কিছুই না। কাস্টমার চাইলে এগুলো হইতে পারে, কিন্তু প্রথম হচ্ছে কোনটা? কাস্টমারের প্রত্যাশা। কাস্টমার দেখা যায় নিম্নমানের কম দামে পড়া চাচ্ছে, তারা ইনকাম কম, ওটাই আপনার দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের কি? কাস্টমাইজেশন, ক্রেতা কেন্দ্রিকতা বা আমাদের কাস্টমাইজেশন। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আসবেই ক্রেতার প্রত্যাশা। কোনটা হবে? ক্রেতার প্রত্যাশা। পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করা কি বলা হয়? পণ্যের কাঠামোগত বিষয়, পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে বলা হয় পণ্যের কাঠামোগত বিষয়। পণ্যের আকার, পণ্যের আকৃতি, পণ্যের রং, পণ্যের ডিজাইন, ঠিক আছে, পণ্যের মান, উপযোগিতা, এগুলোকে আমরা কি বলা হয়? এগুলোকে আমরা বলি পণ্য ডিজাইন। কি বলে এটাকে? বলা হয় পণ্য ডিজাইন। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা কাস্টমার পণ্য ডিজাইন কাকে বলে বলে লিখবেন যে পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। নাম্বার পাবেন। পণ্যের আকার, আকৃতি, মান, দণ্ড, প্যাটার্ন নির্ধারণ করা কি বলা হয়? পণ্যের আকার, আকৃতি মাত্র আমি ব্যাখ্যা দিলাম, এটা কি বলা হয়? এটাকে বলা হয় পণ্য ডিজাইন। কি বলা হয়? এটাও একই কথা। কি বলে এটাকে? পণ্য ডিজাইন বলা। কি বলা হয়? পণ্য ডিজাইন বলা হয়, পণ্য ডিজাইন বলা হয়। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠান পণ্য ডিজাইন করে কে? কোন বিভাগ? কে বলতে বুঝেছে এখানে? কোন বিভাগ? কে বলতে বুঝেছে এখানে? কি? কোন বিভাগ? সবসময় খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসার সম্ভাবনা খুব বেশি। কে করে? কারিগরি বিভাগ। কে করে? কারিগরি বিভাগ। প্রতিষ্ঠানে পণ্য ডিজাইন করে কে? কারিগরি বিভাগ, ঠিক আছে। কারিগরি সামর্থ্য আছে কি না, আর্থিক সামর্থ্য, ওইখান থেকে আসছে, স্তর থেকে আসছে কোশ্চেনটা, স্তর থেকে কোশ্চেনটা আসছে। চাহিদার শেষ নেই, কিন্তু নির্দিষ্ট চাহিদার পণ্য আছে। আপনার নির্দিষ্ট সেক্টরে কাস্টমার দেখে দেখে পণ্য উৎপাদন করা লাগবে। পণ্য বা সেবার ডিজাইন করার কারণ কি? পণ্য বা সেবার, এই যে আপনি ডিজাইন করে মানুষ, পণ্য ডিজাইন মানে 4 ধরনের ডিজাইন পড়াইছি আমরা, 4 ধরনের ডিজাইন পড়াইছি, ঠিক আছে, 4 ধরনের ডিজাইন পড়াইছি। ব্যবহারিক বা ক্রিয়াগত, রুচিসম্মত বা নান্দনিক, উৎপাদন, এবং হচ্ছে কি আমাদের প্যাকিং ডিজাইন, আরটা বাড়তি পড়াইছি মডিউলার ডিজাইন। এই ডিজাইনগুলো করে কেন? এগুলো করা হচ্ছে পণ্যের আকর্ষণ সৃষ্টি করা। কেন করে? পণ্যের আকর্ষণ সৃষ্টি করার জন্য। পণ্যের আকর্ষণ সৃষ্টি, পণ্য আকর্ষণ সৃষ্টি করা, ঠিক আছে। পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করা কোনটি বিবেচনা করা হয়? যে পণ্য ডিজাইন করবেন আপনি, পণ্য ডিজাইন করবেন কাস্টমারকে আকর্ষণ করার জন্য, এই আকর্ষণ করার জন্য কোনটি বিবেচনা করা হয়? পণ্যের সম্ভাব্য মূল্য, হ্যাঁ মূল্য করা লাগবে, কারণ আপনি অধিক মূল্য করলে কাস্টমার নাও কিনতে পারে। ক্রেতার ক্রয় ক্ষমতা, হ্যাঁ তাও ঠিক আছে। কাঁচামালের ব্যবহার, কি কাঁচামাল ব্যবহার করে, মান ভালো না খারাপ, এটাও। তাহলে তিনটাই। কোনটা হবে আমাদের? গ নম্বর, তিনটা হবে। কোনটা হবে? তিনটাই হবে। ভোক্তাদের চাহিদা পূরণে কোনটি নিশ্চিত করতে হয়? চাহিদা পূরণের ক্ষেত্রে কোনটি নিশ্চিত করতে হবে? ভোক্তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে কোনটি আমাদের নিশ্চিত করতে হবে? কোনটা? আকর্ষণীয় ডিজাইন। কোনটা করতে হবে? আকর্ষণীয় ডিজাইন, ঠিক আছে।
কার্যকর লেআউট, লেআউট মানে বিন্যাস করা লাগবে না, ব্যবসা অবস্থান সবসময় করা লাগে না, কারণ মার্কেটিং পলিসি আছে, মনোরম বিজ্ঞাপন তাও না। কোনটা? আকর্ষণ ডিজাইন। আকর্ষণ ডিজাইন মূল জিনিসটা হচ্ছে ডিজাইন, মূল জিনিসটা হচ্ছে আমাদের কি ডিজাইন। পণ্য ডিজাইনের উদ্দেশ্য কোনটি? হলো মানে এখানে তিনটা দেওয়া আছে, তিনটার মধ্যে তিনটে হলে তিনটে অ্যান্সার করবেন, না হলে করবেন, ঠিক আছে। উপযোগিতা বৃদ্ধি, হ্যাঁ এটা আমরা কি করি? ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন করে আসি। আকর্ষণ সৃষ্টি, রুচিসম্মত নান্দনী করা হয়, রুচিসম্মত বা নান্দনীকে আমাদের কি করা হয়? আকর্ষণ সৃষ্টি করা হয়। পণ্যের মূল্য বৃদ্ধি করে, এটা উদ্দেশ্য না, এটা ভুল, ঠিক আছে। তাহলে আমার 3 নম্বরটা ভুল। কত হবে? 1 আর 2 হবে। কত হবে? 1 আর 2 হবে, 1 আর 2 হবে। পণ্য ডিজাইনের গুরুত্ব হলো মানে গুরুত্ব কোনটা? এখন চাইছে আমাদের গুরুত্ব কোনটা, চাইছে আমাদের গুরুত্ব চাইছে। আকর্ষণ সৃষ্টি, পণ্য ডিজাইনের মূল কাজ হবে আকর্ষণ সৃষ্টি, কাস্টমারকে আকর্ষণ করা, ঠিক আছে। এটা উৎপাদন ব্যয় হ্রাস, এই যে আমরা একটা পড়ছিলাম উৎপাদন ডিজাইনে কাকে বলে? উন্নত মানের প্রযুক্তি, আধুনিক কলা কৌশল ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় হ্রাস, এর মধ্যে আমাদের এটা আসে। নতুন পণ্য প্রবর্তন মানে নতুন পণ্য উৎপাদন করা, এটাই হয় পণ্য ডিজাইনের ক্ষেত্রে। নতুন নতুন পণ্য আমরা পাচ্ছি। কোনটা হবে? আমাদের তিনটাই। কোনটা হবে? আমাদের তিনটাই হবে। কোনটা হবে? তিনটাই হবে। একে সরকার সহ যারা বলতেছেন ভাই ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষ হওয়ার পরে এই আমাদের পেজ থেকেই পিডিএফটা আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। ক্লাস শেষ হলে নিউ কমার্স কোচিং পেজ থেকেই পিডিএফ আপলোড করে দেওয়া হবে। একটু নিঃশ্বাস বন্ধ করে ক্লাসে মনোযোগ দেন ভাই, বুঝা লাগবে। অনেকগুলো আছে না বুঝে ঠাডা মুখস্থ লাভ হবে না, সরাসরি কোশ্চেন নাও আসতে পারে, সরাসরি বিগ কোশ্চেন নাও আসতে পারে। একটু বুঝছেন, বুঝা থেকে কোশ্চেন ঘুরে করতে পারে, মাথায় রেখেন এগুলা। বাজার গবেষণা, দেখেন আমরা বলছিলাম তথ্য সংগ্রহ, গবেষণা, আলোচনা, পর্যালোচনা, এইগুলো সব হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। কোনটা আমাদের? এটা হচ্ছে ধারণা উন্নয়ন। কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। কোনটা হবে? আমার ধারণা উন্নয়ন। কোনটা হবে আমাদের? ধারণা উন্নয়ন। এটা দ্বিতীয় পর্যায়ে। এখান থেকে সিকিউ আসতে পারে ভাই, সিকিউ আসবে এখান থেকে, মাথায় রাখেন। বাজার গবেষণা, প্রযুক্তি পণ্য গবেষণা, তথ্য সংগ্রহ, তারপর হচ্ছে কোনটা আমাদের? বাজার বিষয় পর্যালোচনা, এই উন্নয়ন, এগুলো হচ্ছে আমাদের ধারণা উন্নয়ন। কোন পর্যায়ে? ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়ন। কোনটা? ধারণা উন্নয়ন। উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ মানে হচ্ছে এটা কারিগরি পণ্যের কারিগরি ও আর্থিক সামর্থ্য আছে কিনা, ওই পণ্যের উৎপাদন করার জন্য আমাদের আর্থিক সামর্থ্য এবং কারিগরি সামর্থ্য আছে কিনা, তাকে আমরা বলি। আর পরীক্ষামূলক মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য আমি পণ্য উৎপাদন করব, আচ্ছা দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে, আমি আচ্ছা আমার চাহিদা আছে 1 লক্ষ, আমি 10,000 বা 1,000 পণ্য উৎপাদন আগে দিয়ে দিলাম। এই স্বল্প সময়ের জন্য দেখলাম স্যাম্পল হিসেবে, ফিডব্যাক ভালো হলে উৎপাদন করব, না হলে করবো না। এটা হচ্ছে পরীক্ষামূলক। এটা হচ্ছে কি আমাদের? পরীক্ষামূলক। এটা কি আমাদের? পরীক্ষামূলক। ক্লিয়ার? এটা একজন নাই। এরপরে পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায়। প্রাথমিক মানে হচ্ছে দেখেন পণ্য ডিজাইনের পর্যায় হচ্ছে কয়টা? 5টা পর্যায়। তো এর মধ্যে আমাদের 5টা পর্যায়, এর মধ্যে বলছে প্রথম পর্যায়। প্রাথমিক মানে হচ্ছে কি আমাদের? প্রাথমিক মানে হচ্ছে আমাদের প্রথম পর্যায়। প্রথম কোনটা? প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ। প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ। 2 নম্বর হচ্ছে ধারণা উন্নয়ন। 2 হচ্ছে কি? ধারণা উন্নয়ন। 3 নম্বর হচ্ছে উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ। উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ। 4 হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। আর পঞ্চম বা শেষ হচ্ছে চূড়ান্ত উৎপাদন। পঞ্চম বা শেষ হচ্ছে কি? চূড়ান্ত উৎপাদন। এটা খেয়াল রাখবেন, এই যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে। প্রাথমিক মানে প্রথম। পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা, একটু আগে বলছি, তথ্য গবেষণা, আলোচনা, পর্যালোচনা, এগুলা করাকে আমরা কি বলি? এগুলা করাই মানে হচ্ছে ধারণা উন্নয়ন। কোনটা? ধারণা উন্নয়ন। এক কথা শেষ। এরপরে কারিগরি দক্ষতা নির্ধারণ। কারিগরি দক্ষতা নির্ধারণ, এই যে আমরা একটু আগে বলছিলাম, একটু আগে উদাহরণ দিছি, কিন্তু মাত্র উদাহরণ দিছি যে আমাদের উৎপাদন সামর্থ্য মানে হচ্ছে 2 ধরনের সামর্থ্য। একটা হচ্ছে আমাদের আর্থিক সামর্থ্য আছে কিনা, আর্থিক দক্ষতা আছে কিনা, প্লাস আমাদের কি কারিগরি দক্ষতা আছে কিনা। কারিগরি দক্ষতা এটাকে আমরা বলি উৎপাদন সামর্থ্য। কোনটা হবে? কারিগরি দক্ষতা কোনটা? যে কারিগরি আছে কোনটা? এটা কোন পর্যায়? সামর্থ্য। এটা কোন কোন ধরনের? 3 নম্বর পর্যায়, তৃতীয় পর্যায়। এখানে নাম বললে নাম, পর্যায় বললে পর্যায়, নাম বললে নাম, পর্যায় বললে পর্যায়। পণ্য ডিজাইনের শেষ পর্যায় কোনটি? 3, 4, 5, 6। তার মানে এখানে কোশ্চেনটি গুয়েবল। দেখেন শেষ পর্যায় মানে হচ্ছে চূড়ান্ত উৎপাদন। এখন চূড়ান্ত উৎপাদন কয় নম্বর পর্যায়? 5 নম্বর। কয় নম্বর পর্যায়? 5 নম্বর পর্যায়। চূড়ান্ত কয় নম্বর পর্যায়? 5 নম্বর পর্যায়। বাংলাদেশের পণ্য ডিজাইনের ক্ষেত্রে নিচের কোনটিকে গুরুত্ব দেওয়া হয়? বাংলাদেশের পণ্য ডিজাইনের ক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দেওয়া হয়?
কাঁচামালের সহজলভ্যতা, শ্রমের প্রাপ্যতা, ক্রেতার ক্রয় ক্ষমতা। এই যে এটা ক্রেতার ক্রয় ক্ষমতা। কারণ বাংলাদেশে দেখে যে আচ্ছা আমি কার জন্য পণ্য উৎপাদন করব, আমার দেশ তো উন্নত দেশ না ভাই, উন্নত দেশ না, উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ মানে হচ্ছে ভাই এই দেশের ধরেন আমরা 3টা পর্যায়ে ভাগ করি, মানে গরিব, মধ্যবিত্ত, ধনী। আসলে এই 2 পর্যায়ে গরিব আর ধনী, এই মাঝখানে এই মধ্যবিত্ত দেওয়া হয় কেন? সান্ত্বনার জন্য। সান্ত্বনা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমরা যারা আছি, মানে একটু নিজেকে সুন্দর মতো বলার জন্য এই কথাগুলো বলি আমরা, ঠিক আছে? তাহলে এখানে এই 2 পর্যায়ের মধ্যে দেখা লাগবে আমি যে পণ্য উৎপাদন করবো, খুব ভালো মানের পণ্য উৎপাদন করলে তো হবে না, আমার দেশে মানুষের ইনকাম কম, আয় কম। তাহলে আমার এখানে মূল হচ্ছে কোনটা? ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা কেমন, তার ক্রয় ক্ষমতা আছে কিনা, কোন দামি পণ্য তার ক্রয় ক্ষমতা করতে পারে সেটা দেখা লাগবে, ঠিক আছে? সেটা দেখা লাগবে। দেশ আমাদের উন্নত না। আসেন আকর্ষণীয় মোড়ক। এই যে মোড়ক বলক, আবরণ বলক, আবরণ, প্যাকেট বলক, ঠিক আছে? মোড়ক, আবরণ, প্যাকেট, ঠিক আছে? এগুলো হচ্ছে কোনটা? আমাদের প্যাকিং। কোনটা আমাদের প্যাকিং? কোনটা হবে আমাদের প্যাকিং, ঠিক আছে? আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনে অফিস ফার্নিচার তৈরি করে জনাব হিমেল বেশ সুনাম অর্জন করেছে। তিনি কোন ধরনের ডিজাইন করেছে? আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন। আধুনিক ও আকর্ষণীয় বললে কি মানে আকর্ষণ করা, ডিজাইন করা, মানে পণ্যের আকার আকৃতি, পণ্যের রং, পণ্যের ডিজাইন হলে কি বলবো আমরা? বলবো আমরা নান্দনিক। এটা অপর নাম হচ্ছে রুচিসম্মত। কি? রুচিসম্মত বা নান্দনিক। এটাকে বলা হয় অ্যাস্থেটিক, বলা অ্যাস্থেটিক, ঠিক আছে? পণ্যের বললে এটা। আবরণ বললে হয়তো কি প্যাকিং, আবরণ বললে হয়তো কি আমাদের প্যাকিং, আবরণ বললে হয়তো কি আমাদের প্যাকিং হয়ে যায়, ঠিক আছে? উৎপাদন ব্যয় ও অপচয় কমিয়ে, দেখেন উৎপাদন ব্যয় কমানো, অপচয় কমানো একটাই আছে, একটা হচ্ছে আমাদের উৎপাদন ডিজাইন। কোনটা উৎপাদন ডিজাইন? কোনটা উৎপাদন ডিজাইন? উৎপাদন ব্যয় অপচয় কমানো আমরা কি বলবো? উৎপাদন ডিজাইন বলবো। কোনটা বলবো? আমরা উৎপাদন বলবো, ঠিক আছে? শেষ অল্প করে আসেন। পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা কোনটা? প্যাকেট দিয়ে করা হয়, তাহলে প্যাকিং ডিজাইন। পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা, পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা, পণ্য সংরক্ষণ করা, যদি বলা হয় সংরক্ষণ, সংরক্ষণ করা, পণ্যের মান ঠিক রাখা, এগুলো হচ্ছে কোন ডিজাইন? প্যাকিং ডিজাইন। প্যাকেট দিয়ে পণ্য রক্ষা করা হয়, পণ্য কি করা হয়? সংরক্ষণ করা হয়। উদ্যোগ দেওয়া আছে, দেখেন এরপর একটা উদ্যোগ দেওয়া আছে শেষ দিকে, আর 20টা কোশ্চেন বাকি আছে। দেখেন কি বলছে এখানে, জনাব রয়্যাল বিএপি ফ্যাশন হাউস পরিচালনা করেন। ঢাকা শহরে অভিজাত এলাকায় তার কয়েকটি শোরুম রয়েছে। সে ফ্যাশন পণ্যের সক্রিয় ধরে রাখার জন্য ক্রেতাদের স্টাইলকে গুরুত্ব দিয়ে নিয়মিত পণ্যের আকার রং পরিবর্তন করে। পণ্যের আকার রং মানে হচ্ছে কি ভাই? রুচিসম্মত বা নান্দনিক। রুচিসম্মত বা কি? নান্দনিক। আচ্ছা, ফলে অধিক বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন হয়। অন্যদিকে জনাব হারুন 5G সুবিধা সংযুক্ত একটি নতুন ধরনের মোবাইল নিয়ে আসে। মোবাইলে 4G 5G এগুলো হচ্ছে কি আমাদের ব্যবহারিক বা ক্রিয়াগত, ঠিক আছে? এই যে 8000 মেগাহার্টজ সম্পন্ন একটা ব্যাটারি যুক্ত করেন। মূল উপযোগিতা পরিবর্তন করা, মূল কার্যকারিতা পরিবর্তন করা, মূল জিনিসের পরিবর্তন, ব্যবহারিক বা ক্রিয়াগত। তাহলে নিচের কোনটির মাধ্যমে জনাব রয়্যাল পণ্য সক্রিয় ধরে রেখেছেন? বা এক কথা হচ্ছে এই যে পণ্য ডিজাইন, আমার রুচিসম্মত বলক আর ব্যবহারিক বলক, কোনটা? পণ্য ডিজাইনটা তো করছে, ডিজাইনটা এখানে কোনটা হবে আমাদের? পণ্য ডিজাইন। কোনটা হবে আমাদের এখানে? পণ্য ডিজাইন। এবারে বলছে হারুনের ব্যবসায়িক সফলতার কারণ কি? হারুন দেখেন হারুন কি করছে, যে হারুন 5G সুবিধা নিয়ে আসছে, মানে মূল কার্যকারিতা পরিবর্তন করছে। মূল কার্যকারিতা, মূল উপযোগিতা পরিবর্তন করলে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে কি ব্যবহারিক বা ক্রিয়াগত। কি বলবো আমরা? ব্যবহারিক বা কি বলবো? এটাকে ক্রিয়াগত বলবো। এটাকে বলবো আমরা ব্যবহারিক বা ক্রিয়াগত। কি বলবো এটাকে? আমরা ব্যবহারিক বা ক্রিয়াগত বলবো, ব্যবহারিক বা ক্রিয়াগত বলবো। এরপর আসেন, ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ করা, উন্নত ও নিয়ন্ত্রণ করাকে ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ, পণ্যের মান উন্নয়ন এবং পণ্যের মান নিয়ন্ত্রণ করা কি বলা হয়? বলা হয় মান ব্যবস্থাপনা। কি বলা হয়? ব্যবস্থাপনা। হবে এটা বলা হয় মান ব্যবস্থাপনা। কি বলা হয়? মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা সংজ্ঞা আসলে সংজ্ঞাটা দিবেন। ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ, 3টা কাজকে আমরা বলি মান ব্যবস্থাপনা। দ্রব্য ও সেবা পূর্বনির্ধারিত মান অর্জন করেছে কিনা তা নিশ্চিত করা প্রক্রিয়াকে, মানে আপনি যেই মান ঠিক করছেন সেই অনুযায়ী পণ্যটা হয়েছে কিনা
সেটা ঠিক করা হচ্ছে কি নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? মান নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? মান নিয়ন্ত্রণ। এখানে একটা কোশ্চেন আছে, এই যে মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, সার্বিক মান ব্যবস্থাপনা, এই তিনটা সংজ্ঞাগুলো পড়ে রাখেন। এখান থেকে সিকিউ আসতে পারে, এটা বলে রাখছি। এখান থেকে সিকিউ আসতে পারে, এখান থেকে সিকিউ আসতে পারে, এখান থেকে সিকিউ আসতে পারে, ঠিক আছে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল নীতি কয়টি? সার্বিক মান ব্যবস্থাপনার মূল নীতি তিনটা। মূলনীতি কয়টা? মূলনীতি তিনটা। মান নিয়ন্ত্রণ, নিশ্চিতকরণ, এটা ঠিক আছে। আসেন, মান ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? মান ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? মান ব্যবস্থাপনার মধ্যে আবার ধাপ আছে, ঠিক আছে। এই ধাপের প্রথম হচ্ছে মান নির্ধারণ করা। মান নির্ধারণ করা কি কাজ করবো ভাই? কতটুকু আমি যে পণ্য উৎপাদন করবো, আমার স্ট্যান্ডার্ডটা কি? বেঞ্চ মার্কিং ঠিক করা, বেঞ্চ মার্কিং ঠিক করা, ঠিক আছে। মান নির্ধারণ কোনটা হবে? মান নির্ধারণ কোনটা হবে? মান নির্ধারণ করা, ঠিক আছে। শেষ হচ্ছে আর কয়টা আছে? আর 13টা আছে, ঠিক আছে ভাই, আর 13টা আছে। আমরা আমি পড়তে যাবো, আর 13টা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা খেয়াল করেন, ঠিক আছে। পানামা একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানে 20 সালে। এখানে দেখেন এই যে ব্যয় আছে না, ব্যয়, ব্যয় থেকে সিকিউতে একটা কোশ্চেন আসবেই। নিম্নমানের পণ্য উৎপাদনের ব্যয় 4 ধরনের। এই 4 ধরন থেকে বলে রাখতেছি, এই 4 ধরন থেকে কোশ্চেন পাবেন পাবেন পাবেন। নিম্নমানের পণ্য উৎপাদনের ব্যয়, এখান থেকে কোশ্চেন পাবেনই, কোশ্চেন পাবেন, ঠিক আছে। যে প্রতিরোধমূলক ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ বাহ্যিক ব্যর্থ ব্যয়, এই 4টা সংজ্ঞা এবং পয়েন্টগুলো যদি জানা থাকেন সবগুলো পারবেন। এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে, পারবেনই। আচ্ছা, এখন দেখেন, নির্দিষ্ট মডেলের নতুন গাড়ি উৎপাদন করেন। গাড়ি বিক্রি কিছুদিন পরে, বিক্রয়ের পর, ঠিক আছে, প্রতিষ্ঠানিক গাড়ি কিছু ত্রুটি সম্পর্কে জানতে পারেন। ফলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ত্রুটি চিহ্নিতকরণ এবং সংশোধনমূলক কার্যক্রম বাবদ অর্থ ব্যয় করে পুনরায় গাড়ি বিপণন করার চিন্তা করছেন। তাহলে এখানে কোন ধরনের ব্যয় হয়? এই যে ত্রুটি চিহ্নিত করছে, কি করছে? এখানে ত্রুটি চিহ্নিত করছে, দেখেন প্রথম থেকে কি হয়, উৎপাদনে মানে গাড়ি বিক্রয়ের পরে, দেখেন গাড়ি বিক্রয়ের পরে প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয়ের সাথে জড়িয়ে পড়ে। প্রথম দিকে এখানে কোশ্চেন করা দরকার ছিল প্রথম দিকে। দেখেন বিক্রয়, এক কথা খেয়াল রাখবেন, বিক্রয়ের পরবর্তী যে কোনো ব্যয়, এটা হচ্ছে বাহ্যিক ব্যর্থতা ব্যয়। কোনটা হবে? বাহ্যিক ব্যর্থতা ব্যয়। এই যে উৎপাদনের পর, বিক্রয়ের কিছু পর, মানে বিক্রয় পরবর্তী, কথা খেয়াল রাখবেন, বিক্রয় পরবর্তী যদি কোনো ব্যয় হয়, বিক্রয় পরবর্তী কোনো ব্যয় হলে, ব্যয় সাধারণত বই দুইটা আছে, এটা হচ্ছে মামলা পরিচালনা ব্যয়, একটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি। এই তার মানে সোজা কথা খেয়াল রাখবেন, উৎপাদনের বা বিক্রয় পরবর্তী ব্যয়গুলোকে আমরা কি বলবো? বাহ্যিক ব্যর্থতা। কি বলবো আমরা এটাকে? বাহ্যিক ব্যর্থতা বলবো। কি বলবো আমরা? বাহ্যিক ব্যর্থতা বলবো। কি বলবো? বাহ্যিক ব্যর্থতা। আর ত্রুটি চিহ্নিতকরণ এবং সংশোধন হচ্ছে কি আমাদের মূল্যায়ন। কোনটা হবে? এটা মূল্যায়ন। এটা হচ্ছে কি আমাদের মূল্যায়ন। এটা পরের কোশ্চেনে পাবো আমরা। এটা হচ্ছে কি আমাদের মূল্যায়নের মধ্যে পড়বে, ঠিক আছে। আসা যে পরে উদ্দীপক ঘটনা আরো যে ধরনের ব্যয় সম্পর্কিত, এই যে আমাদের দেখেন বাহ্যিক ব্যর্থতা ঠিক আছে, অভ্যন্তরীণ নাই, কোনটা আছে? মূল্যায়ন আছে। মূল্যায়ন, ত্রুটি চিহ্নিতকরণ পূর্ণ করে, কোনটা আছে? মূল্যায়ন। তাহলে 1 আর 3, কোনটা আছে আমাদের? 1 আর 3। খ নম্বর কোনটা আছে আমাদের? 1 আর 3, ঠিক আছে। 90 আসেন, 90 নম্বর দেখেন কি বলছে, পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বেই তা রোধের জন্য যে ব্যয় করা হয়, এটাকে আমরা বলি, দেখেন যে টিকা দিই আমরা, অসুস্থ টিকা দিই না? টিকা কখন দিই? অসুস্থ হওয়ার পরে দিই না, অসুস্থ হওয়ার পূর্বে যেন না হয় তখন আমরা টিকা দিই। এটা কেন দিই? প্রতিরোধ করার জন্য। কোনো ব্যয় হওয়ার আগে, কোনো ক্ষতি হওয়ার আগে তা প্রতিরোধ করার জন্য যে ব্যয়গুলো করে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। কি বলা হয়? প্রতিরোধমূলক। এটাকে বলা হয় নিবারণ বলা হয়। কি বলা হয়? নিবারণ বলা হয়। এটা হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ, ঠিক আছে, গবেষণা, এগুলো হচ্ছে আমাদেরকে এখানে আসবে। কোনটা? প্রতিরোধমূলক ব্যয়। কোন ব্যয়? প্রতিরোধমূলক ব্যয়। তার মানে ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বেই আগে স্টেপ করা, ঠিক আছে, এটাকে আমরা বলি প্রতিরোধমূলক ব্যয়, ঠিক আছে। নিম্নমানের পণ্য উৎপাদনের জন্য পরীক্ষা নিরীক্ষা যে ব্যয় হয়, পরীক্ষা নিরীক্ষা যে ব্যয় হয় তা কি বলা হয়? পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তা কি বলা হয়? মূল্যায়ন ব্যয়। কি বলা হয় তাকে? মূল্যায়ন। এই মূল্যায়ন যে কথা, অ্যাপ্রাইজাল এক কথা। মূল্যায়ন যে কথা, অ্যাপ্রাইজাল এক কথা। মূল্যায়ন যে কথা, অ্যাপ্রাইজাল এক কথা, ঠিক আছে। এই যে প্রতিরোধমূলক বা নিবারণ, প্রিভেনশন, এক নম্বরটা প্রিভেনশন, যেটা হচ্ছে কি উৎপাদন হওয়ার মানে আপনি ক্ষতি হওয়ার পূর্বে ব্যবস্থা গ্রহণ করা, এটাকে বলা হয় প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যয়। আর আপনার পণ্য উৎপাদনের জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা,
পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই করা, পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ করা, এগুলোকে আমরা কি বলি? মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। কি বলা হয়? মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট বলা হয়। এরপর আসেন গ্র্যান্ড চার্টের উদ্দেশ্য কি? এটা আমরা একটু আগে মনে বলছিলাম যে আমাদের কি করা? সময় নিরীক্ষা করা। এটা ছিল এটা আমাদের, ঠিক আছে, সময় নিরীক্ষা করা। এরপরে আরো দুইটা কোশ্চেন আছে, আসেন। আনন্দ বেকারি একটি পাসপোর্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এগুলো বুঝলে সিকিউ পারবেন ভাই, এই চারটা ব্যয় বুঝলে সবগুলো পারবেন। ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানের 2000 পিস বার্গার তৈরি পরিকল্পনা নেন। বার্গারগুলো তৈরির শুরুতে বেকারির ম্যানেজার লক্ষ্য করলেন পূর্ব মান অনুযায়ী বার্গারের স্বাদের কমতি রয়েছে। ফলে প্রতিষ্ঠানটি পুনরায় বার্গার তৈরির বাজারে ছাড়ার নির্দেশ দেন। ঠিক আছে, তৈরি করার সময় সমস্যাটা পাইছে। ঠিক আছে, তাহলে তৈরির সময়, পণ্য যখন কাজ করার সময়, পণ্য উৎপাদনের সময়, পণ্য তৈরির সময় যখন কোনো ধরনের ব্যয় হয়, যেমন এই ব্যয় দুই ধরনের। একটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে, সম্পূর্ণ পণ্য ক্ষতি হয়ে গেছে, এটা চালানো যাবে না, সম্পূর্ণ ক্ষতি। আর একটা হচ্ছে আংশিক ক্ষতি হয়েছে, যে হ্যাঁ ক্ষতি হয়েছে, স্বাদের সমস্যা, আমি এখানে আরো কিছু অ্যাড করে দিয়ে স্বাদটা অ্যাড করে নিলাম, কিন্তু কিছু খরচ হইলো। এই খরচকে বলা হয় অভ্যন্তরীণ বিচ্যুতি। কি বলে এটাকে? অভ্যন্তরীণ বিচ্যুতি। কি বলে এটাকে? অভ্যন্তরীণ বিচ্যুতি বলা হয়। বুঝতে পারছেন না পারেন? এটাকে অভ্যন্তরীণ বিচ্যুতি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, চারটা ব্যয় খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আসবে 100%, সিকিউ আসবে 100%। প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পদক্ষেপ বলে, যে অভ্যন্তরীণ যে ব্যর্থতার ব্যয়টা হয়েছে, এই যে পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক আছে, এই পদক্ষেপ গ্রহণের বলে কি হবে? দেখেন, যে পদক্ষেপ গ্রহণ করছে নতুন করে, ঠিক আছে, বিক্রয় বৃদ্ধি পাবে, হ্যাঁ, স্বাদ ঠিক হলে বিক্রি বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি পাবে, হ্যাঁ, তাও হবে। ব্যয় হ্রাস পাবে না ভাই, ব্যয় তো হয়েছে, সে আগে যা হয় তার থেকে আবার নতুন করে কিছু অ্যাড করে কাজটা করছে। কোনটা হবে আমাদের? ব্যয় হ্রাস পাবে না। কোনটা হবে আমাদের? 1 আর 2। কোনটা হবে আমাদের? এখানে হয়তো ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি হলে 3টাই অ্যান্সার হইতো, ব্যয় যেহেতু বৃদ্ধি নাই, 2টাই অ্যান্সার। ওয়ারেন্টি, একটু আগে বলছি, ওয়ারেন্টি মামলা পরিচালনা বা হচ্ছে বিক্রয় পরবর্তী, বা কি বিক্রয় পরবর্তী, এই কথাগুলো বললে কি হবে আমাদের? এটা হচ্ছে বাহ্যিক ব্যর্থতা। কি হবে? বাহ্যিক ব্যর্থতা। কোনটা হবে? বাহ্যিক ব্যর্থতা। ওয়ারেন্টি, গ্যারান্টি, মামলা পরিচালনা, এক কথা হচ্ছে পণ্য বিক্রয় পরবর্তীতে যে ব্যয়গুলো হয় তাকে আমরা বলবো কি? বাহ্যিক ব্যর্থতা বা বাহ্যিক বিচ্যুতি। ঠিক আছে, তারপরে আসেন, এই যে এটা থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য দেশীয় সংস্থা, কি সংস্থা? দেশীয় সংস্থা হচ্ছে বিএসটিআই। আর যদি বলা হয় আন্তর্জাতিক, কি বলা হয়? আন্তর্জাতিক বলে কোনটা? আইএসও। ব্যাখ্যা দেওয়ার সময় আইওএস দিয়ে ব্যাখ্যা হবে, প্রথমে আই এর মিনিং, পরে ও এর পরে এস এর মিনিং। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়ার সময় মানে এটা ফুল মিনিং বলার সময়। ঠিক আছে, 96টা। ঠিক আছে, তাহলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, স্ট্যান্ডার্ডাইজেশন বাড়তি কিছু হবে না, এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট হবে না, ইনস্টিটিউশন। ঠিক আছে, এখানে বাংলাদেশ যে ভুল, তাহলে কোনটা হবে? খ নম্বর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। লিখে নেবেন, মিনিং গুলো সবসময় লেখা পড়বেন, মিনিং গুলো যখন থাকবে মুখোমুখি বলার থেকে লেখা পড়বেন, তাহলে কিছু জায়গায় চেঞ্জ করলে সমস্যা হবে না। ঠিক আছে, লেখা পড়বেন। বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? কত? 1985। কত সালে? 1985। আর যদি এটা হচ্ছে কোনটা? চিহ্ন, মানে বিএসটিআই যে লোগোটা আছে, এই লোগোটা ব্যবহার করা হয় এই সালে হয়। ঠিক আছে, বিএসটিআই প্রতিষ্ঠা কত? 1985। এই যে বললাম কত সালে বিএসটিআই সিলকে বাধ্যতামূলক করা হয়েছে। আগের ছিল কি আমাদের? বিএসটি আছে 85, আর কত সালে করা হয়েছে? এখানে আমাদের কত সালে করা হয়েছে? 89। কত সালে করা হয়েছে? 1989। 85 সালে বিএসটি মানে কি এই প্রতিষ্ঠা লাভ করে। এরপরে 4 বছর পরে আপনার এই যে সিলটা দেওয়া লাগে, বিএসটি সিল বাধ্যতামূলক। এটা থাকলে কি বুঝি আমরা? যে 15টা মান ঠিক আছে, 15টা মান পরীক্ষা নিরীক্ষা করে ঠিক আছে, এটা মানুষের ব্যবহারযোগ্য। বিএসটিআই আইএসও সদস্যপদ লাভ করে কত সালে? এই যে বিএসটিআই ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানটা আইএসও লাভ করে কত সালে? 1974। কত সালে? 1974 সালে। কত সালে? 1974 সালে। পরিবেশ বিষয়ক মানদণ্ড কোনটি? আইএসও 14000। এখানে 4টা দিক আছে। কয় দিক আছে? 4টা দিক আছে। কয়টা দিক আছে? 4টা দিক আছে। কয়টা দিক আছে? 4টা দিক আছে। ক্লিয়ার সবাই? কয়টা আছে? 4টা দিক আছে। বুঝতে পারছেন না? পারেন নাই?
তাহলে এই পর্যন্ত আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন আমি একটু কথা বলে রাখি। এখান থেকে যে এমসিকিউ গুলো বোঝানো হয়েছে সেই এমসিকিউর বেসিক দিয়ে সিকিউ কমন পাবেন। সিকিউ কমন পাবেন, পাওয়া মানে 100% পাবেন। যদি এখনো কেউ কিছু টপিক না পড়ে থাকেন, এক নম্বর হচ্ছে এই যে আমরা পড়াইছি, অঙ্কটা করাইছি উৎপাদনশীলতা, উপযোগের প্রকারভেদ এবং কি উৎপাদনশীলতার খাতগুলা 3টা খাত। এরপরে উৎপাদন উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে শ্রমের ক্ষেত্রে শ্রমের গতিশীলতা, শ্রম বিভাগীয় প্রকারভেদ, এই দুটো ইম্পর্টেন্ট। মূলধন গঠনের পর্যায় এমসিকিউ ছিল, এবং সংগঠনের ক্ষেত্রে এগুলো পারবেন, এক মালিকানা কোনটি, অংশীদারি কোনটি, কোম্পানি কোনটি, সমবায় কোনটি, এখান থেকে কোশ্চেন আসে, সিকিউ মাঝে মধ্যে আসে। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে কিছু না পড়লেও একটা কোশ্চেন ভাই পড়বেন, কাস্টমাইজেশন, এটা আসবেই। ষষ্ঠ অধ্যায় 2টা কোশ্চেন বলছি, আমাদের পণ্যের যে পণ্য ডিজাইনের স্তর 5টা স্তর এবং পণ্যের প্রকারভেদ, পণ্য ডিজাইনের প্রকারভেদ 5টা প্রকারভেদ ইম্পর্টেন্ট। এরপর অধ্যায়, শেষ অধ্যায় বলছি ব্যয়ের প্রকারভেদ পড়েন, নিম্নমানের পণ্যের উৎপাদন জড়িত ব্যয়, নিম্নমানের পণ্যের উৎপাদন জড়িত ব্যয়, নিম্নমানের পণ্য উৎপাদন ব্যয়, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আসবে, 4টা ব্যয় থেকে আসবে। আর সহজ কোশ্চেন করলে দেশীয় প্রতিষ্ঠান বললে বিএসটিআই, ইন্টারন্যাশনাল বললে আইএসও, ইন্টারন্যাশনাল বললে কি আইএসও হবে, ইন্টারন্যাশনাল বললে কি হবে আইএসও হবে। সবাই কি বুঝছেন নাই ভাই? ক্লাসে তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ, ক্লাসে 1 মিনিট সময় ব্যয় করে নেই, খুব দ্রুত বলছি, অনেকের বুঝতে সমস্যা হবে। কিন্তু যেহেতু কালকে আপনাদের পরীক্ষা, আমি চাইনি আপনাদের সময় অপচয় করতে। এরপর অনেকেই কমেন্ট করছেন আরো দ্রুত যান, এর থেকে দ্রুত ভাই আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? এর থেকে দ্রুত আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, পিডিএফটা ক্লাসে পরে দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফটা ক্লাসে পরে দিয়ে দিব। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রথম জার্নি এখানেই। সবাই একটু মনোযোগ সহকারে টপিকগুলো আবার রিভিশন দিয়ে রাখবেন, বোর্ড কোশ্চেনগুলো করবেন। এরপর আরেকটা ক্লাস আসবে, হয়তো সমাচার নেবে, একটু হার্ড কোশ্চেনগুলো যাবে, হার্ড কোশ্চেনগুলো দেখাবে। 7টা অ্যান্সার করবেন, মাথায় রাখেন যে কথাগুলো বলতেছি, 7টা অ্যান্সার করবেন, 7টা ছাড়া অ্যান্সার করবেন না। 20 মিনিট বা 21 মিনিট বেশি লিখবেন না প্রথম থেকেই। সিকিউ 7টা অ্যান্সার করতে না পারলে এ প্লাস আসবে না, কথাগুলো বারবার বলতেছি। সিকিউ 7টা অ্যান্সার করবেন। বুঝতে পারছেন পারে নাই? সিকিউ 7টা অ্যান্সার করবেন। সময়ও যে আমি বলছিলাম, যেটা বলছিলাম আমি আপনাদের, প্রতি সৃজনশীলে আপনাদের 21 মিনিট অথবা 20 মিনিট, মানে হচ্ছে আমাদের ক খ মিলাইয়ে 5 মিনিট, গতে হচ্ছে কি 7 মিনিট, গতে 8 বা 9 মিনিট। এই পলিসিতে অ্যান্সার করবেন, ঠিক আছে? এই পলিসিতে অ্যান্সার করবেন। পিডিএফ দিয়ে দিব ভাই, ক্লাস শেষ হয়নি, আমি ক্লাসের মধ্যে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব, পেজে আপলোড করে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? 7টা অ্যান্সার করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, কালকে পরীক্ষা দিয়ে আসার পরে কি হয়েছে না হয়েছে, কয়টা হয়েছে, এটা অ্যান্সার কি ওটা অ্যান্সার কি না করে রেস্ট নিয়ে সেকেন্ড পেপার পড়া শুরু করে দিন ভাই। সেকেন্ড পেপার কিন্তু একদিন পরেই, মঙ্গলবারে, সময় কম পাবেন। এই জন্যই এই পেপারে যা হবে আলহামদুলিল্লাহ। এখন মানে কালকে পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করবেন, পরীক্ষা ভালো মতো দিয়ে 7টা অ্যান্সার করে চলে আসবেন। এরপর সময় একটা দরকার নেই। অনেকে করেন কি দুপুর থেকে রাত পর্যন্ত ওইটা থাকেন, কয়টা হয়েছে, কি হয়েছে, কয়টা এমসিকিউ, কি এমসিকিউ, ভাই দরকার নাই। আপনার মিলাইলেও নাম্বার যা হবে, না মিলে তাই পাবেন। এই জন্য হচ্ছে এই কাজটা করবেন না, ঠিক আছে? সময় কিন্তু কম, কালকের পরে আবার কিন্তু কি আপনার একদিন গ্যাপ দিয়েই পরের দিন আবার সেকেন্ড পেপার। বুঝতে পারছেন না পারেন নাই? এই কাজগুলো করেন, ঠিক আছে? ঠিক আছে সবাই, লাস্টের মতো আমাদের এখানে বিদায়। আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন আমাকে, আর কারো কত সমস্যা আছে কিনা পিডিএফ দিয়ে দেওয়া হবে, অ্যান্সার সব পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এটা আপনারা জানেন যে আমাদের অ্যাডমিশনের একটা বেস আছে, সি ইউনিটের। এবং এটা বলতে পারে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বেস, সি ইউনিটের জন্য সবচেয়ে উত্তম বেস হচ্ছে এটা অনলাইনে, ঠিক আছে? এটা বলতে পারি। সবাই বুঝতে পারছেন? তাহলে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।